নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে এবং সেটা সহসাই কি হতে যাচ্ছে তোমরা ক্যাপশনে দেখে ফেলেছো। সেটা হচ্ছে জেআরবিটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, আমি জেআরবিটি নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি। তো জেআরবিটি নিয়ে যেটা ভিডিওটা বানাচ্ছি, আমি যেখানে শেষ করেছিলাম জেআরবিটি ঘোটালা পার্ট 3, আমি আবার সেখান থেকে শুরু করতে যাচ্ছি জেআরবিটি ঘোটালা পার্ট 4। তো বন্ধুরা, তোমরা চিন্তা করছো যে আমি এখানে ঘোটালা কোথা থেকে পেলাম। এর আগে তো অনেকে কমেন্ট করে আমাকে বলেছিল, যা তা বাজে কমেন্ট করেছিল, কিন্তু আদতে যে জেআরবিটি কতটুকু ন্যাক্কারজনক কাজ করেছে সেটা আমি আজকে আমার ভিডিওতে আমি তুলে ধরব। আমার কাছে এমন কিছু নথিপত্র হাতে লেগেছে যেটা দিয়ে আমি প্রমাণ করে দেব যে জেআরবিটি কর্তৃপক্ষ খুবই ন্যাক্কারজনক ভূমিকা গ্রহণ করেছে কিছু সংখ্যক প্রার্থীদেরকে চাকরি থেকে বঞ্চিত রাখবার জন্য। হ্যাঁ বন্ধুরা, তোমরা এটা ঠিক শুনেছ যে কিছু সংখ্যক প্রার্থীরা যারা এই পোস্টের জন্য সুইটেবল, গ্রুপ সি, তাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত রাখা হয়েছে, কেস করা হয়েছে, তবুও ওনারা ভুলভাল এক্সপ্লেনেশন দিচ্ছে কোর্টের সম্মুখে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক জেআরবিটি ঘোটালা পার্ট 4। তো আমি তোমাদেরকে আগে কেস স্ট্যাটাস, অনেকগুলো কেস হয়েছে, তো আমি সেই কেসের স্ট্যাটাসগুলো আগে দেখাবো, তারপর ওই কেসের সংক্রান্ত যা যা ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলো নিয়েও আলোচনা করব, কিভাবে করলে ওরা জিততে পারে সেটা নিয়েও আলোচনা করব। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডেইলি অর্ডার, সেটা নাম কি, পরিতোষ গোয়ালা পিটিশনার ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা এন্ড 5 আদার্স। তো পরিতোষ গোয়ালা সে কে? পরিতোষ গোয়ালা হচ্ছে সেই প্রার্থী যে 82 পেয়েছিল এবং যার নাম 13/9/2023, যে প্রভিশনাল মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্টও বলা যায়, 1980 জনের যে মেরিট লিস্টটা পাবলিশ করেছিল জেআরবিটি নিজেদের সাইটে, সেই লিস্টেড ক্যান্ডিডেট থেকে ওয়ান অফ দেম পরিতোষ গোয়ালা। পরিতোষ গোয়ালা 82 পেয়েছিল, তারপর ওকে অন্যায়ভাবে বঞ্চিত রাখা হয়েছে। পরিতোষ গোয়ালার সঙ্গে আরো এরকম 5-6 জন আছে যাদেরকে অফার লেটার দেওয়া হয়নি, কিন্তু তাদের নামটা এই 1980 জনের যে মেরিট লিস্ট সেখানে মেনশন করা আছে। তো পরিতোষ গোয়ালার যে কেসটা, সেটা আমাদের অনারেবল জাস্টিস মিস্টার অরিন্দম লোধ ওনার বেঞ্চে উঠেছে। তো গত 12/4/2024 যখন কেসটা মানে নোটিস করা হলো, তখন গভর্নমেন্টে সময় চাইলো। এখানে লেখা আছে মিস্টার ডি শর্মা, লার্নার্ড এডিশনাল GA, মানে গভর্নমেন্ট অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর রেসপন্ডেন্টস, স্টেট হ্যাজ sought for some accommodation to file counter affidavit। তো সে যে পিটিশনটা দিয়েছে পরিতোষ গোয়ালা, এটার জন্য কাউন্টার এফিডেভিটের জন্য একটা সময় চেয়ে নিল, স্বাভাবিক সময় চাইতেই পারে। তো ডেট আগামী দিন এটা উঠবে, সেটা হচ্ছে আগামী ডেটটা দেওয়া হয়েছে 22/4/2024, মানে 22 এপ্রিল। 12 এপ্রিল উঠেছিল, 22 এপ্রিল আবার উঠবে, 10 দিনের গ্যাপ দিয়েছে। তো 10 দিনের মধ্যে কাউন্টার এফিডেভিট ফাইল করবার জন্য নির্দেশ দিয়েছে আমাদের মাননীয় আদালত। তো পরিতোষ গোয়ালার যে মেনশন করা আছে 1980 জনের মধ্যে যে লিস্টেড, সে একজন PWD ক্যান্ডিডেট, মানে পারসনস উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেট। সে 82 পেয়েছে। সে পোস্ট প্রেফারেন্সে LDC এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট দিয়েছে, কিন্তু ওকে ষড়যন্ত্র করে পাম্প অপারেটরের জন্য ওকে সিলেকশন করা হলো। তারপর সে যখন নিজের ইয়েটা চাইতে যায়, অফার লেটারটা চাইতে যায়, ওকে বলে দেওয়া হলো যে ওর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পোস্টের সঙ্গে ম্যাচ করছে না।
হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, ওকে বঞ্চিত রাখা হয়, ওকে অফার লেটারটা দেওয়া হয়নি এই বলে যে ওর শিক্ষাগত যোগ্যতা ওদের পোস্টের সঙ্গে ম্যাচ করছে না। সে যখন ইন্টারভিউ দিতে যায় তখন সে নিজের পোস্ট প্রেফারেন্স দিয়েছিল এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট ক্রমাম্বয়ে, এবং ট্রেড সার্টিফিকেট জমা দিয়েছিল আইটিআই এর যে মানে এনটিসি সার্টিফিকেটটা সেটা জমা দিয়েছিল। ট্রেডটা ছিল ওর আরএসি মানে এসি অ্যান্ড রেফ্রিজারেশন, এটার মধ্যে ওর ট্রেড সার্টিফিকেটটা। তো এটা তো আর লিস্টেড না, এটা তো আর যে মানে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর বা পাম্প অপারেটর, এটার জন্য তো এই ট্রেডটাকে সিলেক্ট মানে লিস্টেড না, এটা জেআরবিটি লিস্ট করেনি। তো সে যখন ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউর প্যানেল মেম্বার ছিল, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, ওদের কি মিনিমাম কমন সেন্স ছিল না যে এই যে ক্যান্ডিডেটটা, এই ক্যান্ডিডেটটা হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট উইথ বেঞ্চমার্ক এলিজিবিলিটি। আর বেঞ্চমার্কের কথায় আমি আসছি, বেঞ্চমার্কের কথা অ্যাডভার্টাইজমেন্টে ছিল না, বেঞ্চমার্ক একটা বাজে কথা। বেঞ্চমার্কের কথা বলে উল্টো পাল্টাভাবে ক্যান্ডিডেটদেরকে বঞ্চিত রেখেছে, সুইটেবল না, এই ক্যান্ডিডেটরা নাকি সুইটেবল না বলে ওদের 96টা পোস্ট আছে, 96টা পোস্টের মধ্যে মাত্র 37টা পোস্ট বোধ হয়, 37টা পোস্ট ফিল আপ হয়েছে, বাকিগুলো ফিল আপ করা হয়নি। অথচ ভালো ভালো নম্বর পাওয়া ক্যান্ডিডেটরা আছে এবং কেসও করেছে। আমি বলছি একটা একটা করে। এই যে পরিতোষ গোয়ালা, সে 82 পেয়েছে, সে বেঞ্চমার্ক এ ডিসেবিলিটি। তো ও যে 82 পেয়েছে, সে যে বেঞ্চমার্ক এ ডিসেবিলিটি ক্যান্ডিডেট, ও ইউআরপিএইচ 82 পেয়েছে। তো এরকম ইউআরপিএইচ একজন ক্যান্ডিডেট আছে যার নাম আমি এখানে উল্লেখ করব, কারণ এটা এখন জুডিশিয়াল ম্যাটার হয়ে গেছে, এটা কেস হয়ে গেছে। ওনার নাম হচ্ছে শ্রীমতী সুমিত্রা পাল। উনি পেয়েছেন 103 বেঞ্চমার্ক এ ডিসেবিলিটি মানে লো ভিশন। তো লো ভিশন হচ্ছে পরিতোষ গোয়ালা, সেও লো ভিশন, সে 82 পেয়েছে, সে লিস্টেড, বাট ওকে অফার দেওয়া হয়নি। কেন অফার দেওয়া হয়নি? 2 নম্বরই করা হয়েছে ওর সঙ্গে 2 নম্বরই করে ফ্লাড গেটটা আটকিয়েছে। ফ্লাড গেট তোমরা বুঝে নাও সেটা কি। যখন একটা লেভেলে একই ক্যাটাগরির ক্যান্ডিডেট বেশি হয়ে যায়, তখন এই ক্যান্ডিডেটের যে লাস্ট ক্যান্ডিডেটটা সেটাকে চেক দেওয়ার জন্য যদি সিমিলার ক্যাটাগরির অনেকগুলো পোস্ট থাকে, তখন এখান থেকে একটা পোস্ট এনে এটাতে এই ফ্লাড গেটটাতে আটকিয়ে দেওয়া হয়, যাতে নিচের ক্যান্ডিডেট আর উপরের দিকে না উঠতে পারে। তো কিন্তু সুমিত্রা পাল 103, ওকে তো লিস্টই করা হয়নি। কেন করা হয়নি? সুমিত্রা পালের ছিল না, এই ট্রেড সার্টিফিকেট নেই। কিন্তু হাউএভার এই পরিতোষ গোয়ালার ট্রেড সার্টিফিকেট ছিল, কিন্তু সেটা লিস্টেড ছিল না। কিভাবে ওরা 2 নম্বরই করেছে? যার লিস্টেড না তাকে সিলেকশন করে, এখানে নামটা নথিভুক্ত করে তাকে মেরিট লিস্টে দিয়ে ফ্লাড গেটটা ক্লোজ করলো। আর ওর উপরে যে পেয়েছে, ওরা যাতে এখানে এন্ট্রি না মারতে পারে, 103 পেয়ে, এরকম আছে 101ও পেয়েছে যে লোকোমোটর, ওর নাম হচ্ছে শঙ্কর সিনহা, সে 101 পেয়েছে, ও লোকোমোটর, কিন্তু ওকে এন্ট্রি দেওয়া হলো না। ওর থেকে কম নম্বর পেয়ে সিলেকশন হয়েছে, এরকম ক্যান্ডিডেট আছে। তারপরে এরকম আরও আছে ক্যান্ডিডেট, যেমন আমি উল্লেখ করতে চাই বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ পাল পেয়েছে 91 পেয়েছে, 90 বা 91 এরকম পেয়েছে, সেও লো ভিশন, কিন্তু ওকেও সিলেকশন করা হয়নি। বিশ্বজিৎ পাল খুব সম্ভবত কেস করেনি, কিন্তু শঙ্কর সিনহা, সুমিত্রা পাল ওরা কেস করেছে। এখন ঘটনা হচ্ছে, আমি ওদের নাম কেন উল্লেখিত করেছি, কারণ এটা সাবজুডিস ম্যাটার, এটা কেস হয়েছে, তাই আমি নামটা উল্লেখ করলাম। এবং ওরা চাকরি পাওয়ার যোগ্য। পরিতোষ গোয়ালার নাম আসতে পারে, তাহলে সুমিত্রা পাল এবং শঙ্কর সিনহার নাম কেন আসলো না? এখানেই তো দ্বন্দ্বটা। বোথ অফ দেম আর পিডব্লিউডি, মিনস রিজার্ভড ক্যাটাগরি। এটা হরাইজন্টাল রিজার্ভেশন থাকে, 4% হরাইজন্টাল রিজার্ভেশন সেটা থাকে ফ্রম ইউআর, এসটি, এসসি, এটা হরাইজন্টাল রিজার্ভেশন 4% অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস।
তো কথা হচ্ছে এখানে বেঞ্চমার্ক ডিসেবিলিটি এনে কেন ডিসক্রিমিনেট করা হলো? যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি ওরা সেরকমভাবে নিয়মটা ওরা ঢুকিয়ে থাকতো, তাহলে এই নিয়মটা এটা ক্যাবিনেট ডিসিশনের দরকার ছিল, যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, ক্যাবিনেট থেকে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। কিন্তু সেরকম ক্যাবিনেট অ্যাপ্রুভেল ওরা কোনো কিছু সাইটেশন দেয়নি, বেঞ্চমার্কের কথা ওরা মেনশন করেনি, না অ্যাডভার্টিজমেন্টে, না যখন মেরিট লিস্ট পাবলিশ হয় তখন, যে বেঞ্চমার্ক ডিসেবিলিটিটা এটা মানে অ্যাজ পার অ্যাপ্রুভেল বাই দ্য ক্যাবিনেট, এইভাবে ওরা মেনশন করেনি। কারণ এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকবে না, এটা প্রসপেক্টিভ ইফেক্ট থাকবে। আর যখন একটা অ্যাডভার্টিজমেন্ট হয়ে যায়, যখন একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়, তারপর আর কিন্তু সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভেল নিতে অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়, এবং এটা প্রক্রিয়া শেষ হলেই নেওয়া হয়, বা মধ্যে দিয়ে যদি কোনো কিছু কমপ্লিকেশন আসে, এটার মধ্যে যদি মানে হিউজ পাবলিক ইন্টারেস্ট থাকে যেটাতে সমাজের ভালো হবে, সেইটার দিকে চোখ রেখে ক্যাবিনেট অ্যাপ্রুভেল আসে। তো সেই ব্যাপারে বেঞ্চমার্ক ডিসেবিলিটি যখন এখানে কোনো একটা কিছু আসে, নতুন একটা কোনো কিছু এখানে দিক আসে, যেমন বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এর আগে কী ছিল, পিআরটিসি ম্যান্ডেটরি কি না, তো পিআরটিসিটা ম্যান্ডেটরি ছিল না, বলেছিল পিআরটিসিকে দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে। তো পিআরটিসির অগ্রাধিকারের কোনো ক্যাবিনেট অ্যাপ্রুভেল আসেনি, তাই আদার স্টেট ক্যান্ডিডেটরা পেয়েছে। এবং এই যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট মানে পার্সন উইথ ডিসেবিলিটি, তাদেরকে তাদের জন্য, তাদের উত্থানের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সময়ে সময়ে অনেক কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো সেই সিদ্ধান্তে ওদেরকে দেওয়া হয়, এই নিয়োগ প্রক্রিয়ায় ওদেরকে নম্বরের দিক দিয়ে দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়। তারপর ওদেরকে দিকে যখন রিক্রুটমেন্ট হয়, তখন রিক্রুটমেন্ট হবার পর তাদেরকে পোস্ট প্রেফারেন্সের দিক দিয়েও দেখা হয়। তো তার জন্য কি করা হয়, এই যে বেঞ্চমার্কটা সেট আপ করা হয়। তো বেঞ্চমার্ক এটা এই যে ক্যাটাগরি, মানে লো ভিশন, লোকোমোটর বা মেন্টালি রিটার্ডেড, এই টাইপের, তো আরও অন্যান্য আছে। তো এটাকে জাস্ট ক্যাটাগরি করা হয়েছে। তো এই বেঞ্চমার্কেরও পার্সেন্টেজ আছে, 2%, 2%, 1% এরকম আছে। তো বেঞ্চমার্ক কখন আসবে সেটা ডিপার্টমেন্টাল, এটা বোর্ড কনসার্ন না। বোর্ড হচ্ছে জেআরবিটি হচ্ছে বোর্ড। জেআরবিটি কিন্তু এখানে ভুল করেছে, এখানে করে এইভাবে ডিফারেন্সিয়েট করে এটা ডিসক্রিমিনেট করা হয়েছে। 96টা পোস্ট হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি। তো যারা 30 to 35%, ওরা যেহেতু রিজার্ভ ক্যাটাগরি, তাহলে 30%, ওরা 30% অ্যাচিভ করেছে। অ্যাচিভ করবার পর তারপর ইন্টারভিউ ফেস করেছে। তার মানে কি, ওরা সুইটেবল ফর গ্রুপ সি পোস্ট। অ্যাজ পার দেয়ার পোস্ট প্রেফারেন্স তাদেরকে সিলেকশন করে ডিপার্টমেন্ট। যখন এটা বেঞ্চমার্ক দেবে, ডিপার্টমেন্ট তো নিশ্চয়ই রিকুইজিশন দিয়েছে জেআরবিটিকে, আমরা এইভাবে বেঞ্চমার্ক এরভাবে নেব। কিন্তু জেআরবিটি অল টুগেদার এটা টোটাল যে পার্সন উইথ ডিসেবিলিটি আছে তাদের টোটাল নাম্বারটা সিলেক্ট করে অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট, এখানে ও বেশি পেয়েছে, সে কম পেয়েছে, এইভাবে ডিসক্রিমিনেট কিন্তু জেআরবিটি করতে পারবে না। ওদের এই অধিকার নেই, ওদের এই অথরিটি নেই। যদি ডিপার্টমেন্ট সেরকমভাবে বলে দেয় যে এমনভাবে করতে, এই বেঞ্চমার্ক মেনটেন করতে, বেঞ্চমার্কের যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটার অনুযায়ী দিতে, যেমন লো ভিশন কেউ পেয়েছে 105, কেউ পেয়েছে 103, কেউ পেয়েছে 100, কেউ পেয়েছে 88, কেউ পেয়েছে 90, কেউ পেয়েছে 88, কেউ পেয়েছে 82। তো এইভাবে টোটালটা করবে, টোটাল নাম্বার যে মানে অ্যাকর্ডিং টু মেরিট সেটা বার করবে। লো ভিশন মানে বেঞ্চমার্ক এ, বেঞ্চমার্ক বি যাদের হিয়ারিং ইম্পেয়ারেবিলিটি আছে, বেঞ্চমার্ক বি, বেঞ্চমার্ক সি লোকোমোটর, বেঞ্চমার্ক ডি মেন্টালি রিটার্ডেড। তো এইভাবে
নম্বরগুলো সেগ্রিগেট করবে, সেগ্রিগেট করে কারা কত পেয়েছে সমস্তগুলো কম্পাইল করে ডিপার্টমেন্টে পাঠাবে। তারপর ডিপার্টমেন্ট দেখবে যে কাদের কাদের দেওয়া যায়। বোঝা গিয়েছে? কিন্তু 96টা পোস্ট ফিল আপ করতে হবে, 96টা পোস্ট, পুরো পোস্ট ফিল আপ করে অ্যাকর্ডিং টু মেরিট সেটা ডিপার্টমেন্ট ডিসাইড করবে কাকে কোন পোস্টটা দেওয়া যায়। ডিপার্টমেন্টের রোস্টার অনুযায়ী, ডিপার্টমেন্টের মানে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী, ওদের শেডিউল অনুযায়ী যেই শেডিউলটা ফিল আপ করে ওরা জিএপিএনটিতে পাঠায়, সেই শেডিউল অনুযায়ী ডিপার্টমেন্ট ডিসাইড করবে বেঞ্চমার্ক এ, বেঞ্চমার্ক বি, বেঞ্চমার্ক সি, বেঞ্চমার্ক ডি। কিন্তু 96 জন যারা কৃতকার্য হয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তাদের ফুল লিস্ট বানাবে অ্যাকর্ডিং টু মেরিট। এখানে বেঞ্চমার্ক এর এত পেয়েছে, বেঞ্চমার্ক বি এত পেয়েছে, এইভাবে না, টোটালটা বানাবে। 96 পিডাব্লিউডি ক্যান্ডিডেট এইভাবে পেয়েছে, বেঞ্চমার্ক এ এত নম্বর পেয়েছে, বেঞ্চমার্ক বি অত নম্বর পেয়েছে, এইভাবে কিন্তু ওরা বানাতে বাধ্য না, এভাবে ওরা বানাতে পারে না। ওরা টোটালি পিডাব্লিউডির বানাবে। কারণ কেন বানাতে পারে না? কারণ বেঞ্চমার্ক ডিসেবিলিটির কথা প্রথম থেকে জানায়নি। জেআরবিটি বেঞ্চমার্ক ডিসেবিলিটি গ্রুপের জন্য, মানে পিডাব্লিউডি যে গ্রুপটা রিজার্ভ ক্যাটাগরি, ওদের যে বেঞ্চমার্ক, এই বেঞ্চমার্ক কথাটা, শব্দটা উল্লেখ করেনি কোথাও। তাহলে এটা যদি করতো, এটা ওদের যখন ফর্ম ফিল আপ হয় তখনই থাকতো। এটা এইভাবে সেগ্রিগেশন ওরা করতে পারে না। ওরা 96 জনের বানাবে, 96 জন বানিয়ে লিস্ট বানিয়ে এটা পাঠাবে কনসার্ন দপ্তরে। দপ্তর ঠিক করবে, বোর্ড ঠিক করবে না। বোর্ড কখন ঠিক করবে? যখন বোর্ডে এটা যদি ইন্ডিকেট করে থাকে, পার্টিকুলারলি ইন্ডিকেট করে থাকে। কিন্তু পার্টিকুলারলি ইন্ডিকেশন এই বোর্ড করেনি, জেআরবিটি করেনি। তার জন্য অনেকে পায়নি, অনেকে এই মেরিট লিস্টে জায়গা পায়নি, এরকম পিডাব্লিউডি ক্যান্ডিডেট আমি যাদের নাম বললাম। তো এটা ওনাদের কাছেও আমি বলছি, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। আমার কাছে কাগজ আছে, আমার কাছে অ্যাডভোকেট আছে, আমি তোমাদেরকে কেস করিয়ে দেব এবং তোমরা 100% কেসে জিতবে, 100%। কারণ এটা স্টেট পলিসি ভায়োলেট করেছে জেআরবিটি। এটা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি নিয়ে আমি বললাম, পরিতোষ গোয়ালার কেসটা নিয়ে বললাম যে পরিতোষ গোয়ালা 110% কেসটা জিতবে যদি এই কথাগুলো এখানে মেনশন করে। পিটিশনে মেনশন করতে হবে যে বেঞ্চমার্ক ডিসেবিলিটির কথা কোথাও মেনশন ছিল না। এবং ও 82 যে পেয়েছে, পোস্ট খালি আছে, ওকে এলডিসি পোস্টে কেন দেওয়া হলো না? ও তো আর গান পয়েন্টে বলেনি যে আমাকে পাম্প অপারেটর দাও। এবং একটা কথা বলে দিই, পাম্প অপারেটর পোস্টের জন্য শুধু পাম্প অপারেটরদেরকে নিতে হবে যাদের এনটিসি সার্টিফিকেট আছে পাম্প অপারেটরের, যারা এটার উপর ট্রেনিং করেছে আইটিআইয়ে পাম্প অপারেটর, তাদেরকেই নিতে হবে পাম্প অপারেটরের পোস্টে যাদেরকে নেবে। তারপর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, সেখানে সেগ্রিগেট করে অনেক কিছু মানে বলে দেওয়া আছে যে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, আরও অনেক কিছু নানানটা অনেক এমনভাবে টোটাল 8টা ট্রেডের মেনশন করা আছে। তো এই যে 8টা ট্রেডের কথা মেনশন করা আছে, এটা কি মাল্টিটাস্কিং, কথাটা মনে রাখবে সবাই, মাল্টিটাস্কিং। তো এটা একত্রভাবে, যেমন কোনো একটা ডিপার্টমেন্টে সাপোজ ওয়াটার রিসোর্সে দরকার, ডিডাব্লিউএস ডিপার্টমেন্টের দরকার, কী দরকার? পাম্প অপারেটরের দরকার, ফিটারের দরকার। তো সেখান থেকে যারা ফিটারে কোর্স করেছে বা পাম্প অপারেটরের কোর্স করেছে তাদেরকে দেবে, ইলেকট্রিশিয়ানকে কিন্তু আবার দেবে না। ইলেকট্রিশিয়ানের পোস্ট যদি খালি থাকে ওই ডিপার্টমেন্টে, ওয়াটার ডিপার্টমেন্টে, তাহলে ইলেকট্রিশিয়ান যে আইটিআই কোর্স করেছে, এনটিসি সার্টিফিকেট আছে, সে ওই ডিপার্টমেন্টে পাবে। আবার ইলেকট্রিক ডিপার্টমেন্টে যদি পাম্প অপারেটরের পোস্ট থাকে তাহলে পাম্প অপারেটর চাকরি পাবে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে, ঠিক আছে, এজ এ পাম্প অপারেটর, ওর ট্রেড সার্টিফিকেট আছে, এটা ডিপার্টমেন্ট কনসার্ন, ঠিক আছে। তো এখানে জেআরবিটি মারাত্মক বড় ভুল করেছে, ঘোটালা করেছে। এখানে টোটাল পোস্ট 209টা জেপিও মানে জুনিয়র অপারেটর উইদিন ব্র্যাকেট পাম্প 209টা পোস্ট, আর 236 পোস্ট জুনিয়র মাল্টিটাস্কিং উইদিন ব্র্যাকেট আনকমন।
তো সেখানে 8টা ট্রেড আছে, এটা ক্লাব করলে হয়, দুটোকে যোগ করলে হয় 445টা পোস্ট, এবং সেটা নোটিফিকেশনে মানে আরআরে বলে দেওয়া হয়েছে কমন ফর জেপিও অ্যান্ড জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। এটা কমন রিক্রুটমেন্ট রুলস ওদের, যে মাধ্যমিকের সঙ্গে ওদের পাশাপাশি এনটিসি সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি। তো এনটিসি সার্টিফিকেট যদি ম্যান্ডেটরি থাকে, তাহলে যারা আইটিআই নিয়ে পাশ করেছে তাদেরকে কেন ইন্টারভিউতে ডাকা হলো না? এটা কেন কমন করা হলো? এবং এটা কমনলি, যেমন সঞ্জীব শীল, খুব সম্ভবত সঞ্জীব শীল এবং চয়ন, ঠিক মনে আসছে না, আমি কেস নম্বরটা আমি বলে দেবো, আমার কাছে আছে, আমি বলে দেবো। ওরা কেস করেছিল, ওই প্রীতম যে কেস করেছিল, প্রীতম বর্মন এবং প্লাস 4 আদার্স, ওরা যে হাইকোর্ট থেকে, আমাদের মাননীয় হাইকোর্ট থেকে রিলিফ পেয়েছিল, বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে দেখো ওদের যদি ট্রেড সার্টিফিকেট এবং অন্যান্য এই নথিপত্র সঠিক থাকে তাহলে তাদেরকে যেন চাকরিটা দেওয়া হয়, এমনভাবে রিলিফ পেয়েছিল। তারপর জেআরবিটি ওদেরকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিল যে ওদের কাগজপত্র ঠিক নেই, তাই ওদেরকে আমরা চাকরি দিচ্ছি না। এই 5 জনের মধ্যে 3 জন কেসে গেছে, ওদের সম্পর্কেও আমি বলছি, আমি টোটালটা কম্পাইল করে আজকে আমি বলছি, কারণ এটা ঘোটালা, সবচেয়ে বড় ঘোটালা করেছে জেআরবিটি, কত বড় মিথ্যেবাদী আমি বলছি। তারপর এই যে আমি সঞ্জীব শীলের কথা কেন বললাম, সঞ্জীব শীল কেস করেছিল, সঞ্জীব শীল পেয়েছে খুব সম্ভবত 60 এবার পেয়েছে, 66 বা 64 এরকম পেয়েছে, 64 বা 66 বা 67 এরকমই বই, 60-র ঘরে, 60 থেকে 70-র মধ্যে ও স্কোর করেছে, কিন্তু ওকে ইন্টারভিউতে ডাকা হয়নি। কিন্তু এখন যখন ওরা কেস করলো, ওদের কেস 10 মিনিটও টিকে ফেলে দিয়েছে, কারণ ওরা সঠিক নথিপত্র দিতে পারেনি। তাই তো এখন নথিপত্র বলতে কি বোঝায়, কোনগুলো দিলে ওরা কেস জিততে পারতো, যেটা হচ্ছে স্টেট পলিসি বলা হয়, যেটা মেমোরেন্ডাম, জিএপিএনটি হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। আমি তাদের মেমোরেন্ডাম আমি তোমাদের কাছে আমি তুলে ধরবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি এটা দেখিয়ে আমি বলে দেব যে জেআরবিটি কোন জায়গাতে ভায়োলেশন করেছে, নিয়ম উল্লঙ্ঘন করেছে। এটা প্রথম থেকেই ওরা যদি আগে থেকে স্টেপ নিত, যারা আইটিআই পাশ করা ক্যান্ডিডেট, যাদেরকে মানে যাদের নাম এই মেরিট লিস্টে আসেনি, মানে ইন্টারভিউর আগে যে একটা মেরিট লিস্ট মানে পাবলিশ করা হয়েছিল, সেই মেরিট লিস্টে যখন ওদের ওদের রোল নাম্বারটা ওরা দেখতে পায়নি, তখন যদি ওরা কেস করে দিত, তখন এটা পুরো রিক্রুটমেন্ট প্রসেসে স্টে হয়ে যেতে পারত। তারপরে ওরা কেস করতে পারতো যখন ফাইনাল রেজাল্ট দিয়েছিল, কারণ ওরা তো জানে না ওরা কত পেয়েছে, আর ওরা আরটিআই করেছিল, আরটিআই তো ওদের নাম্বারটা দেওয়া হয়নি সহসাই, অনেক দিন পরে ওদের নাম্বারটা দেওয়া হয়েছে, যখন সবাই মানে রিক্রুটমেন্ট প্রসেসটা যখন পুরো কমপ্লিট হয়ে গেল সেপ্টেম্বর মাসে, যখন মেরিট লিস্ট পাবলিশ হলো, তারপর আস্তে আস্তে আরটিআই নম্বরগুলো এই মানে আরটিআই কারা কত পেয়েছে সেটা ওরা দেওয়া শুরু করলো। তো এতে তো ক্যান্ডিডেটের দোষ নেই। তো ঘটনা হচ্ছে জেআরবিটি কত বড় বাটপার, এত বড় বাটপার, মিথ্যে কথা বলতে এক্সপার্ট। আমি নিজে সাক্ষী এটার। এখন বলছি, সঞ্জয় শীল যে করেছে, সঞ্জীব শীল যে কেসটা করেছে, তো সেটা যে নথিপত্র দিতে পারেনি, জিএপিএনটির যেখানে বলা হয়েছে যে আইটিআই পাশ করা ক্যান্ডিডেট, বা মানে আইটিআই পার্টিকুলারলি লেখা নেই, সেখানে বলা হয়েছে যে যেখানে স্পেশাল স্কিল রিকোয়ার্ড, যেই পোস্টগুলিতে, যেটা বলা হয় টেকনিক্যাল পোস্ট, তো আইটিআইয়ের যে পোস্ট, এগুলো হচ্ছে সব টেকনিক্যাল পোস্ট, এগুলো নন টেকনিক্যাল না। এলডিসিও কিন্তু কাইন্ড অফ টেকনিক্যাল, কিন্তু এটাকে ক্লাব করে দেওয়া হয়, কারণ এটার মধ্যে টেকনিক্যালিটির দিক দিয়ে শুধু কী লাগে, মানে কম্পিউটার অপারেটিং কম্পিউটার, বাস এতটুকুই দরকার। তুমি কম্পিউটার সম্বন্ধে তোমার আইডিয়া আছে, জাস্ট অপারেশনাল নলেজটা আছে, এবং তোমার টাইপিং স্পিডটা আছে, এটাই। তো এটার মধ্যেও দিয়েছে, মানে রিল্যাক্সেশন দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যে তোমরা চাকরি পাওয়ার পরও তোমাদের স্পিডটা যদি তোমরা 6 মাসের ভিতরে ক্লিয়ার করতে পারো তাহলে ইনক্রিমেন্ট পেয়ে যাবে, এরকম রিল্যাক্সেশন দিয়েছে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাই না, আমি টেকনিক্যালিটির দিকটা কথা বলছি, যে মেমোরেন্ডামটা, স্টেট পলিসিটা কি, টেকনিক্যাল পোস্টের মধ্যে যেগুলো থাকবে, যেই পোস্টগুলো টেকনিক্যাল, সেগুলোকে আলাদাভাবে সেপারেটলি ইন্টারভিউ আগেও যে রিটেন টেস্ট হবে, সেপারেট পেপার থাকতেই হবে, সেপারেটলি নিতে হবে। সেটা 2018তেই মেমোরেন্ডামে হয়ে গিয়েছিল, মেমোরেন্ডামে এটা উল্লেখিত ছিল, কিন্তু জেআরবিটি ফলো করেনি।
হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনতে পাচ্ছ, জেআরবিটি এই রুলসটা ফলো করেনি। আমি তোমাদেরকে তোমাদের স্ক্রিনে তুলে ধরছি, তোমরা দেখো এবং আমি সেটা এক্সপ্লেন করছি, তারপর বাকিগুলো আস্তে আস্তে বলছি। তো বন্ধুরা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জেআরবিটির দ্বারা রেসপন্ড যে রিপ্রেজেন্টেশনটা দিয়েছিল প্রীতম বর্মন, সেটার উত্তরে কখন দিল রিপ্রেজেন্টেশনের উত্তরটা? যখন কোর্টে অর্ডার করলো। আচ্ছা, তোমরা ডেট ফেট এগুলো দেখে নাও। আমি মুদ্রা কথায় চলে আসছি। সে এসসি ক্যাটাগরির প্রীতম বর্মন, সে ওর প্রাপ্ত নম্বর হচ্ছে কত দেওয়া আছে এখানে, দেখে নাও। রিটেনে পেয়েছে 81 এবং ইন্টারভিউতে সে পেয়েছে 22। সব মিলিয়ে সে পেয়েছে 103 নাম্বার পেয়েছে। তো ওর ট্রেড সার্টিফিকেট আছে, ঠিক আছে। ও যে মানে এই পোস্ট প্রেফারেন্স দিয়েছিল, প্রথমে কি দিয়েছে? জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, তারপর জুনিয়র অপারেটর পাম্প, তারপর এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3, তারপর এগ্রি অ্যাসিস্ট্যান্ট আগে দিয়েছে এক্সেপ্ট টিএএফএস গ্রেড 3, তারপর টিএফএস গ্রেড 3, তারপর এলডিসি। এইভাবে সে নিজের পোস্ট প্রেফারেন্স দিয়েছিল। ওরা কি বলল যে it appears that the petitioner Sri Pritam Burman of SC category was unable to secure lowest minimum marks for recommendation to the post of Agri Assistant except TFS grade 3, Agri Assistant TAFS grade 3 and LDC, that is Group C post, for which trade certificates were not required. মানে ওরা নিজেরাই বলছে যে যে তিনটে পোস্ট যেটার জন্য এসসি ক্যাটাগরির যে মিনিমাম ক্রাইটেরিয়াটা ছিল, মানে বলতে পারো কাট অফটা ছিল, সেটা ছিল 104। তো সে 104 মার্ক সিকিউর করতে পারেনি, সে পেয়েছে 103, যেটার জন্য ট্রেড সার্টিফিকেট দরকার ছিল না। আচ্ছা, এটা ওরা বলছে। যেটা ওর পোস্ট প্রেফারেন্সে গিয়ে পড়ছে কোথায়? 3rd, 4th and 5th এ পড়ছে। কিন্তু ওর যে পোস্ট প্রেফারেন্স 1st এবং 2nd, সেটার জন্য ওরা কি বলছে? অ্যান্ড whereas for the posts of junior multitasking operator uncommon and junior operator pump where trade certificate was very much required, জেআরবিটি নিজেই বলছে যে এই দুটো পোস্ট মাল্টিটাস্কিং অপারেটর আনকমন এবং জুনিয়র অপারেটর পাম্প, যেটার জন্য ট্রেড সার্টিফিকেট ওয়াজ ভেরি মাচ রিকোয়ার্ড, খুবই দরকারি, অ্যাজ অ্যাডেড qualification. Even though the petitioner Sri Pritam Burman of SC category secured more marks than that of the last recommended SC candidate in respect of the aforesaid two posts, মানে ও যদিও বা সে এই লাস্ট যে ক্যান্ডিডেটকে সিলেকশন করা হলো, এই জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন এবং জুনিয়র অপারেটর পাম্প, যে লাস্ট ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে তাদের থেকেও সে বেশি মার্ক স্কোর করেছে at the time of document verification prior to interview। মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হয়েছিল, যেদিন হয়েছিল সেদিনই তো ইন্টারভিউ হয়েছিল। ইন্টারভিউর আগে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তখন দ্য পিটিশনার হেড টু প্রডিউস অল দ্য রেলিভেন্ট ডকুমেন্টস, মানে পিটিশনারকে সমস্ত যে নেসেসারি ডকুমেন্ট থাকে, রেলিভেন্ট ডকুমেন্ট থাকে, সবগুলো সেখানে জমা দিতে হয়, সাবমিট করতে হয়। But after compilation of data covering marks in written and interview and available documents produced by the candidature of the petitioner could not be considered for final recommendation due to non-availability of mandatory trade certificate, because as per eligibility criteria in the advertisement dated 12/2/2021, the NTC or NCVT certificate is required for junior অপারেটর পাম্প or জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। অবশ্যই এটা ম্যান্ডেটরি ট্রেড সার্টিফিকেট, যার জন্য 383টি পোস্ট খালি রয়েছে। তো কি জেআরবিটি কি বলছে? সে দিতে পারেনি, সে দিতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, সে যদি দিতে ব্যর্থ হয়, তাহলে আমার এখানে একটা প্রশ্ন থাকবে, ক্যান্ডিডেট যে কেস করেছে জেআরবিটির বিরুদ্ধে, তখন ক্যান্ডিডেট কি না জেনে বুঝে কেস করেছে? ওর কাছে ডকুমেন্ট ও জমা দিয়েছে তাই বলেই তো কেস করেছে। আর যেদিন ইন্টারভিউ হয়েছিল সেই দিন
ভিডিও রেকর্ডিং হয়েছিল, ভিডিওগ্রাফি হয়েছিল, আন্ডার ভিডিও সার্ভেলেন্স সমস্ত ইন্টারভিউ হয়েছিল। ভিডিও ইন্টারভিউ প্যানেল মেম্বার যারা ছিল, যেই রুমে যে ইন্টারভিউ বোর্ড বসেছিল, প্রায় 10টার উপর বোর্ড বসেছিল, তো সেই বোর্ডের মধ্যে যারা যারা প্যানেল মেম্বাররা ছিলেন ওনারা আন্ডার ভিডিও সার্ভেলেন্স, এটা কিন্তু টেন্ডার করে কল করা হয়েছিল, টেন্ডার কল করে একজন মানে ভিডিওগ্রাফার অ্যাপয়েন্ট করা হয়েছিল। সেই ভিডিওগ্রাফার যতক্ষণ ইন্টারভিউ চলছিল ততক্ষণ সবকিছু সমস্ত বোর্ডে, যতটা বোর্ড হয়েছিল সমস্ত বোর্ডে মানে এটার ভেতর রুমের মধ্যে ক্যামেরা লাগানো ছিল এবং সমস্ত কিছু রেকর্ড হয়েছে। এবং যেদিন ইন্টারভিউ ছিল সেই দিন বাইরে সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যখন ওদেরকে দেওয়া হয়, এই যে চেকলিস্ট করা হয় যে ও এই ডকুমেন্টটা জমা দিয়েছে কিনা, সেই ডকুমেন্টটা জমা দিয়েছে কিনা, কারণ সে এই পোস্টটা সিলেকশন করেছে, এরকম একটা চিরকুটের মতো এমন একটা দেওয়া হয়েছিল, একটা কাগজ ছিল অ্যাকনলেজমেন্ট স্লিপের মতো, যে এটা চেকলিস্ট বলা হয়, যে ও এই ডকুমেন্ট দিয়েছে, পিআরটিসি দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে 10th পাস সার্টিফিকেট দিয়েছে মার্কশিট দিয়েছে, তারপর লাস্ট কোয়ালিফিকেশন দিয়েছে, এটা এটা চেয়েছিল কিনা আমার ঠিক খেয়াল হচ্ছে না, লাস্ট কোয়ালিফিকেশন তো দিয়েছে, থাকলেও থাকতে পারে, না থাকলে তা থাকবে, তবে এটা মানে বোঝাবার জন্য বলছি, দিয়েছে কি দেয়নি টিক মার্ক দিতে হবে, দিয়েছে। পিআরটিসি ম্যান্ডেটরি ছিল, সেটা দিয়েছে কিনা টিক মার্ক দিবে, ইয়েস, না থাকলে ক্রস দেবে, নো, তো টিক মার্ক দেবে। তারপর যাদের ট্রেড সার্টিফিকেট থাকে, যারা পোস্ট প্রেফারেন্সে ট্রেডটাকে প্রেফারেন্স দেওয়া হয়, 8টা ট্রেড, তার মধ্যে ওরা সেই ট্রেড সার্টিফিকেট দিয়েছে কিনা সেটা টিক মার্ক দেওয়া হয়, ইয়েস। তারপরেই এই চেকলিস্টটা ভেতরে ইন্টারভিউ রুমে পাঠিয়ে দেওয়া হয়। এই চেকলিস্ট ধরে ধরে অরিজিনালগুলো তো বাইরেও চেক হয়, ভেতরে গিয়েও আবার চেক হয়। যারা ইন্টারভিউ প্যানেলিস্ট থাকে, সেই প্যানেলিস্টরা 5জন করেছিল, 5জন করে প্রত্যেকটা রুমে প্যানেলিস্ট ছিল, ওরা সবাই আবার ক্যান্ডিডেট যখন ভেতরে ঢুকে সবার ডকুমেন্ট আবার অরিজিনাল গুলো চেক করে যে ওরা দিয়েছে কিনা। সেই যে ভিডিওগ্রাফি, এটা এটা ভিডিও ফুটেজ আছে, সেটা কি চেক করেছে জেআরবিটি? সেই ভিডিও ফুটেজটা কি জেআরবিটি চেক করে তারপরে এই কথাটা লিখেছে, নাকি চেক না করে এই কথাটা বলেছে? যে এখানে বলেছে কি, এই যে কথাটা লেখা, the candidature of the petitioner could not be considered for final recommendation due to non-availability of mandatory trade certificate. Non-availability of mandatory trade certificate. তো ও মানে ওদের কথায় সে মানে প্রীতম বর্মন যে ট্রেড সার্টিফিকেটটা সে জমা দেয়নি ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। তো প্রীতম বর্মন বারবার বলছে সে দিয়েছে, তো ওর কথার সত্যতা যাচাই করবার জন্য জেআরবিটি নিজে থেকে ভিডিও ফুটেজ চেক করেছিল। আর যদি মানে দিয়ে থাকে এবং ডকুমেন্ট যদি গায়েব হয়ে যায়, তো তার জন্য দায়ী কে? তার জন্য জেআরবিটির চেয়ারম্যান দায়ী, একদম চেয়ারম্যান দায়ী থাকবে। এটা হবে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হবে, যে ইচ্ছাকৃতভাবে সে একটা ক্যান্ডিডেটকে বঞ্চিত করছে। সে কেন এটা এনকোয়ারি করে দেখলো না সে দিয়েছে কি দেয়নি? এটা তো দুধ কা দুধ পানি কা পানি সেখানেই হয়ে যাবে না, কিন্তু সেটা করেনি। এটা জেআরবিটি ইচ্ছে করে মিথ্যাচার করছে যে সে দেয়নি। আর তো এটা যদি এবং আরেকটা কথা, ওরা কেসে জিততে পারতো, প্রথমেই জিততে পারতো এবং চাকরিও পেয়ে যেত যদি পিটিশনের মধ্যে এই কথাটা উল্লেখিত থাকতো, ভিডিওগ্রাফির কথাটা। ওরা কিন্তু ভিডিওগ্রাফির কথাটা উল্লেখ করেনি, এবং দ্বিতীয়বার যখন ওরা আবার কেস করলো, এই রিপ্লাইটা যখন দিল জেআরবিটি, তারপর প্রীতম বর্মন এবং আরো 2জন মিলে কেস করেছে। ওরা যখন কেসটা করলো তখন ভিডিওগ্রাফির কথাটা ওদের যে অ্যাডভোকেট পিটিশনের মধ্যে মেনশন করেনি। যাই হোক, ওদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগের মধ্যে যদি করে তো করলো, না হলে ওদেরকে আমি অ্যাডভাইস করব ওরা যেন অবশ্যই অ্যাডভোকেট চেঞ্জ করে ফেলে, এবং এই ভিডিওগ্রাফির কথাটা যেন এনকোয়ারির মাধ্যমে, এটা কোর্টের তত্ত্বাবধানে যেন একটা কমিটি গঠন করা হয়, এবং সেই কমিটি প্রত্যেকটা ডকুমেন্ট চেক করবে। ওদের কাছে কল ফর রেকর্ডস করে ডকুমেন্ট যেন ভেরিফিকেশন করা হয়, ডকুমেন্ট যা যা আছে, যা যা জমা দিয়েছে, এবং তার সঙ্গে তুলনা করে যে ভিডিওগ্রাফি, যে প্রীতম বর্মন এবং ওর সঙ্গে যে আরো পিটিশনার আছে, যে যার সেম রিল্যাক্সেশন চায়, ও যদি কনফিডেন্ট থাকে ও দিয়েছে,
তো সেম মানে সেম ডেতে হয়তোবা ডিফারেন্ট ডেতে ওদের হয়েছে, বা সেম ডে তো হতে পারে, ঠিক নেই। তো ওদের ডেট অনুযায়ী যেদিন ইন্টারভিউতে ওরা এপিয়ার করেছে সেই দিনের ফুটেজটা যেন কোর্টের তত্ত্বাবধানে সেটা এনকোয়ারি করা হয় এবং সেটা দেখা হয় যে ওরা আসলে কি প্রডিউস করেছিল কি না। এবং জেআরবিটির যে বাইরে যে চেক করা হয়েছিল, তারপর জেআরবিটি কেন একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেয়নি যে ক্যান্ডিডেটরা এই জমা দিয়েছে এবং ডকুমেন্ট ভেরিফাইড করে একটা কাগজ কেন ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি। ক্যান্ডিডেটকে তো ডকুমেন্ট ভেরিফাইড, সমস্ত ডকুমেন্ট ভেরিফাইড ওকে আছে, তো এটা তো জেআরবিটি দেবে, এটা তো আর ক্যান্ডিডেট দেবে না জেআরবিটি কে। এটা ক্যান্ডিডেটের কাজ হচ্ছে ইন্টারভিউ ফেস করা এবং ইন্টারভিউ ফেসের আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্ত নথিপত্র সঠিকভাবে প্রেরণ করা। তো আর প্রেরণ করবার পর জেআরবিটি এটা গভর্নমেন্ট বডি হয়ে কিভাবে এরকম করে যে এই চেকলিস্টটা চেক করবার পর ভেরিফিকেশন হবার পর তারপর কেন একটা রিসিভ কপি দেয়নি। একটা রিসিভ কপি দেবার দরকার ছিল, ওরা দেয়নি। এটাকে বলা হয় ঘোটালা, ইচ্ছে করে ইনফরমেশন যাতে সাপ্রেস করা যায়, এটা একটা ফন্দি। তারপর ভিডিওগ্রাফি চেক করে না, না চেক করেই মিথ্যে কথা বলে। আরেকটা কথায় আসছি, তারপর যে সেকেন্ড প্যারাতে লেখা এন্ড হোয়ার ইজ ইন রেসপেক্ট in the perspective of above stated facts, the name of petitioner Sri Pritam Burman could not be recommended in the final merit list against the post of junior multitasking operator uncommon and junior operator pump published on 13/9/2023 due to non-availability of trade certificate. ওরা বোল্ড করে কথাটা লিখেছে, ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ ট্রেড সার্টিফিকেট। তো নন অ্যাভেলেবিলিটি অফ ট্রেড সার্টিফিকেট এই কথাটা মেনশন করবার আগে আগে সবকিছু দেখবার দরকার ছিল যে আদৌ কি ক্যান্ডিডেটটা সত্যি কোনো কিছু জমা দিয়েছিল কিনা। আর যদি জমা দিয়ে থাকে তারপর মিসিং হয়, সেটা কিন্তু জেআরবিটির দায়িত্ব, এটা ওর দায়িত্ব না। এটা এনকোয়ারি করেছে, করেনি। আরে কিছুদিন মানে কয়েক মাস পূর্বে যে ঘটনাটা হয়েছিল, থানা থেকে, তারপর আরো বিভিন্ন দপ্তর থেকে, শিক্ষা দপ্তর, আরো কোন কোন দপ্তর থেকে ফাইল গায়েব হয়ে গিয়েছিল। এরকম ঘটনা নিয়ে হয়েছে যে ভেতর থেকে কাগজ সরিয়ে ফেলেছে যাতে ও চাকরি না পায়, এর মতো আর ক্যান্ডিডেটরা চাকরি না পায়, পেছনের ডোর দিয়ে ব্যাক ডোর এন্ট্রি মারতে পারে কোনো পয়সা দিয়ে। এরকম নিয়ে ঘটনা করেছে, তার জন্য যথাযথভাবে সঠিক এনকোয়ারি করছে না। হ্যাঁ, চাকরি পাওয়া ক্যান্ডিডেট এখানে ওরা মেনশন করছে যে ওর নাম্বার আছে, ওরা স্বীকার করছে নাম্বার আছে, কিন্তু ওর কাগজ পায়নি। তো কাগজ পায়নি তো তোমরা ভিডিওগ্রাফি কি ছাতা করতে তোমরা করেছো? ভিডিওগ্রাফির জন্য টাকাটা এটা তো পাবলিকের পয়সা দিয়ে তোমরা করেছো। হ্যাঁ, পাবলিকের পয়সা দিয়ে তোমরা তোমাদের এখানে এই যে কেসটা হচ্ছে, তোমরা দরকার ছিল তোমরা নিজে থেকে সেটা তোমরা দেখবার। তো যেহেতু তোমরা দেখেনি, এখন কোর্টের মধ্যে অ্যাডভোকেটও কিরকম অ্যাডভোকেট আমি বুঝতে পারি না, যে ওর মেইন ফ্যাক্টই হচ্ছে যে ওর ট্রেড সার্টিফিকেট নিয়ে জমা দিয়েছে কিনা, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এই ফ্যাক্টের মধ্যেই তো কেসটা। তো এটার জন্য অ্যাডভোকেট কেন এই পয়েন্টটা মেনশন করেনি? এবং এখনো আছে, এখন রিজয়েন্ডার দিতে বলেছে, রিজয়েন্ডারে যদি না দেয় তাহলে সে 110% কেস হেরে যাবে। সেটা কিন্তু আমাদের মাননীয় আদালত বুঝতে পেরেছে, জানে, কিন্তু মাননীয় আদালতেরও হাত বাঁধা, কিছু করতে পারছে না। ওদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছে, কিন্তু ওরা যদি সঠিকভাবে এই যে চিঠিটা দিয়েছে, এরপর আরেকটা এন্ড whereas thereafter the petitioner had submitted an application along with his NCBT certificate with required trade to the chairman JRBT on 29/9/2023, that is after expiry of 16 days from the date of publication of the final merit list of Group C post, for which the application of the petitioner could not be considered. তো এবং বলছে যে 29/9/2023 প্রীতম বর্মন নিজের এনসিবিটি সার্টিফিকেটটা, মানে এনটিসি সার্টিফিকেটটা, হ্যাঁ, চেয়ারম্যানকে দিয়েছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেটা কেন দিয়েছে এটা কিন্তু লেখা হয়নি, এটা কনসিডার করবার জন্য সে দেয়নি। কিন্তু অ্যাকচুয়ালি প্রীতম বর্মন এবং সঞ্জীব শীল এই দুইজন গিয়েছিল চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। ওরা কিন্তু আগে আরটিআই জমা দিয়েছিল, ওরা পাস করেছে কিনা, ওরা নম্বর কত ওদের, এটার জন্য আরটিআই জমা দিয়েছিল। আরটিআই জমা দেবার পর কেন আরটিআই জমা দিয়েছিল? কারণ ওরা যখন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয় 13/9/2023, তখন দেখেছে যে আইটিআই সার্টিফিকেট, মানে এই আইটিআই রিলেটেড যে পোস্টগুলো, যে এই দুটো পোস্ট, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন আর জুনিয়র
অপারেটর পাম্প, এটা 383টির মতো পোস্ট খালি। তো এতগুলো পোস্ট খালি, তো ওরা তো ইন্টারভিউ দিয়েছে, তার মানে ওরা সাকসেসফুল ক্যান্ডিডেট, ওদেরকে সিলেকশন হয়নি। তার জন্য ওরা নিজেদের নাম্বার জানবার জন্য ওরা একটা আরটিআই করেছিল, তারপর চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল এই বিষয়ে কথা বলবার জন্য। তখন চেয়ারম্যান নাকি, চেয়ারম্যানের রুমে আরো 7জন মেম্বার ছিল। কারা কারা ছিল একমাত্র এটা চেয়ারম্যানই জানবেন। তো সেই দিন যেদিন দেখা করতে যায়, এই যে দেখা, এই 29/9/2023 কথা বলছে, ওরা দেখা করতে গিয়েছিল চেয়ারম্যানের সঙ্গে। চেয়ারম্যানকে বলতে গিয়েছিল যে স্যার, এই এতগুলো পোস্ট খালি, অথচ আমরা তো আমাদের ট্রেড সার্টিফিকেট আছে, আমরা জমা দিয়েছি, কেন আমাদেরকে সিলেকশন করা হয়নি সেটা একটু আপনি দেখুন, বিষয়টা দেখুন। এই কথাটা বলবার জন্য ওরা গিয়েছিল, এই কথাটাই বলেছিল। তারপর চেয়ারম্যান নাকি ওদেরকে আশ্বস্ত করে বলেছিল যে তোমাদের যদি সত্যিকারের তোমরা জমা দিয়ে থাকো এবং তোমাদের যদি সিলেকশন না হয়ে থাকে, তাহলে আমরা এই বিষয়টা নিয়ে দেখছি, যদি দিয়ে থাকো তোমাদেরকে আমরা অবশ্যই কনসিডার করব। এই কথাটা বলেছিল সেই দিন। এবং বলেছিল যে তোমরা আসলে কি দিয়েছো কিনা এটা চেক করবার জন্য তোমরা একটা কাজ করো, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা তোমাদের ট্রেড সার্টিফিকেটটা জমা দিয়ে যাও আমাদের অফিসে, আমরা এটা টেলি করে দেখব। আরে এটা কোন কথা? টেলি করে দেখবো মানে? তোমরা এটা ফাঁসাবার জন্য দিয়েছো, যে এটা কনসিডার করবার জন্য। আবার তোমরা এখানে বলছো যে আফটার দ্য এক্সপায়ারি অফ 16 days, তার মানে কি 16 দিনের কোনো টাইম ফ্রেম ছিল যে এর আগে জমা দিলে তোমরা দিতে পারতে? এটা কোন ধরনের কথা, কোন ধরনের রসিকতা? এই বেকারদের নিয়ে এরকম কি ধরনের ছেলে খেলা? এ কোন ধরনের ফাইজলামি? আরো 7জন মেম্বার ছিল, কারা কারা ছিল সেটা জানান আপনি? কারা কারা ছিল সেই 7জন? সেই দিন চেয়ারম্যানের রুমে কারা ছিল বলো? ওরা কি গান পয়েন্টে বলতে গিয়েছিল যে আমাদেরকে চাকরি চাই? এমন তো বলেনি। তাহলে কেন এই চিঠিটা তোমরা এই ভুল ব্যাখ্যা করছো? জেআরবিটি, কেন তোমরা ভুল ব্যাখ্যা করছো? সঠিক তথ্য সঠিকভাবে তুলে ধরো। এইভাবে তোমরা ছিনিমিনি খেলছো বেকারদের নিয়ে, বেকারদের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। লজ্জা ছাড়া নির্লজ্জ। তোমরা ভিডিওগ্রাফি দেখো, ভিডিওটা চেক করে দেখো। এটা আরবিট্রারি, এটা আরবিট্রেশন অ্যাঙ্গেল এই কেসটা হয়। এখনো যে ওরা ইয়ে করেনি, ওরা যে থানায় যায়নি, সেটা তো তোমাদের জন্য ভালো হয়েছে। ওরা যদি বলতো না না আমাদের ডকুমেন্ট মিসিং, এটা কিন্তু ওরা জেনারেল ডায়েরি করতে পারতো। তারপর এসপি লেভেলে গিয়ে সেটা এসপির অর্ডারে সেটা যদি চেক হতো, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। যদি এসপি লেভেল এটা চেক করা হতো, যে কারণ এটা আর্টিকেল 14, 15 এবং 21 এর ভায়োলেশন, 21 এর তো একদম ভায়োলেশন। কারণ ও বেশি, তোমরাই বলছো যে ওর নাম্বারটা আছে, যে লাস্ট ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে ওর থেকে এসসি, ওর থেকে ওর নাম্বার বেশি, মানে প্রীতমের নাম্বার লাস্ট কে সিলেক্টেড ক্যান্ডিডেট থেকে বেশি। তাহলে ক্যান্ডিডেট এই প্রীতমের যদি ট্রেড সার্টিফিকেট জমা নাই থাকতো, ও কেন আসতো? ও তো এসেছে তার জন্যই। তোমরা দেখো, তোমরা তোমরা এনকোয়ারি করে দেখো, তোমরা তো এনকোয়ারি না করেই তোমরা এই কথা বলে দিচ্ছ। ওই যে তোমাদের এই লাইনটাতেই স্পষ্ট যে 29/9/2023 সে নিজের ক্যান্ডিডেচার ইয়ে করবার জন্য ইয়ে মানে সিলেক্ট করবার জন্য, ওকে আবার সিলেক্ট করবার জন্য এটা দিয়েছে। এটা তো হয় না, এই কথাটা তো হয় না। তোমরা গ্রহণ করেছো, তোমরা এমনিতেই কোনো চিঠি গ্রহণ করতে চাও না, আর তোমরা এই চিঠিটা তোমরা গ্রহণ করেছো, এটা তো হয় না। এটা তোমাদের কথাই ওরা জমা দিয়েছে। ওরা তো অত শত বুঝে না এত কিছু, সাদা সিধে পোলাপাইন ওরা, ওরা এত কিছু বোঝে না। ওরা ওদের যা করণীয় ছিল সেটা হচ্ছে আরটিআই করেছিল, ওরা করেছে। তারপর আরটিআই করে মানে ওরা দেখতে পায় ওদের নাম্বারটা যখন হলো, মানে দেখা গেল যে ওদের নাম্বারটা বেশি, তারপর ওরা কেসের পথ বেছে নেয়। তো ওদের তো কেসও করতে হতো না যদি জেআরবিটির তরফ থেকে সঠিকভাবে মূল্যায়ন করা হতো সবকিছু। জেআরবিটি সঠিকভাবে কোনো কিছুই মূল্যায়ন করেনি, ঘোটালা করেছে, 2 নম্বরই করেছে, ব্যাকডোর এন্ট্রি হয়েছে, এমন প্রচুর ক্যান্ডিডেট আছে। তাই তো জেআরবিটি শুধু প্রীতম বর্মন না, শুধু পরিতোষ গোয়ালা না, শুধু সুমিত্রা পাল না, শুধু শঙ্কর সিনহা না, শুধু বিশ্বজিৎ পাল না, এরকম আরো অনেক ক্যান্ডিডেট আছে যাদেরকে বঞ্চিত করেছে, যারা এই সমস্ত কাগজ ছাড়া যায়, বোঝে না। এই যে এখানে কি বলছি, ওরা
Now, therefore, in view of the factual position as stated above, due to non-fulfillment of the eligibility criteria, JRBT could not recommend the petitioner Sri Pritam Burman against the post of this and that or any other post, and as such, the name of the petitioner is not included in the final merit list. This is issued in compliance with the direction of the Honorable High Court of Tripura. This and that. In compliance with the Honorable High Court. সেটা মানে এইরকম 2 নম্বরই করেছে ওরা। ভিডিওগ্রাফি কেন করলো তাহলে? ভিডিওগ্রাফি করা মানেই এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ যে ক্যান্ডিডেট কি করেছে কি না করেছে, কি প্রশ্নের উত্তর কিরকম দিয়েছিল, ওর অ্যাটিটিউড কি ছিল। তো সেটা কারণ ক্যান্ডিডেট যদি কেস করে আবার বলে যে না আমি এই প্রশ্নের উত্তর সেই রকম দিয়েছি, তা সত্ত্বেও আমাকে নাম্বার দেওয়া হয়নি, বা সে কোনো কিছু নিজের সঙ্গে ক্যারি করেছিল কিনা ইলেকট্রনিক গ্যাজেট বা সেরকম কোনো কিছু যেগুলো নিষিদ্ধ আইটেম থাকে ডিউরিং ইন্টারভিউতে, এগুলো চেক করবার জন্য। তো জেআরবিটি কি সেই ভিডিওগ্রাফি স্ক্রিনিং করে দেখেছে, রিচেক করে দেখেছে সেই দিনেরটা, সেই সময়েরটা? সেটা কিন্তু দেখেনি। সেটা যদি দেখতো তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত প্রীতম বর্মন যে ডকুমেন্ট দেখিয়েছিল। কারণ প্রীতম বর্মন বারবার আমাকে ফোনে বলেছে যে দাদা আমি তো আমার অরিজিনাল ডকুমেন্ট এই দেখিয়েছি, আমি কাগজও সাবমিট করেছি বাইরে, এবং মানে কপিটা আমার যে ট্রেড সার্টিফিকেট আছে সেটার কপিটা আমি সাবমিট করেছি। তদুপরি যখন আমি ইন্টারভিউতে যে মানে ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউ দিতে যাই তখনও ইন্টারভিউর প্যানেলিস্টদের সম্মুখে আমি আমার অরিজিনাল ডকুমেন্টটা প্রেরণ করেছি, ওদেরকে দেখিয়েছি, ওরা দেখেছে। তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ওকে কেন বঞ্চিত রাখা হলো? তারপর আসছি আরেকজন ক্যান্ডিডেট সুব্রত দে। এই যে সুব্রত দে, উনি যখন ফর্ম ফিল আপ করেন, তোমাদের মনে আছে কিনা বন্ধুরা আমি জানি না, তোমরা মনে রাখো যখন তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে তখন এই যে 10,323 অ্যাডহক টার্মিনেটেড টিচার্স তাদের জন্য, এবং এই যে ক্যান্সেলড রিক্রুটমেন্ট প্রসেস মানে যেই নিয়োগ প্রক্রিয়াগুলি বাতিল করা হয়েছিল 2018 আগে, যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তো সেই ইন্টারভিউ প্রসেসে সেই নিয়োগ প্রক্রিয়াতে যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, আপার এজ লিমিট ওয়ান টাইম, নট 1 ইয়ার। এটা ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন ছিল 10,323 টার্মিনেটেড অ্যাডহক টিচার্সদের জন্য, এবং যারা বাতিল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের। উনি সেই ক্যান্ডিডেট, উনি বাতিল নিয়োগ প্রক্রিয়া এগ্রিকালচার ডিপার্টমেন্টে উনি অংশগ্রহণ করেছিলেন, এবং উনার পোস্ট ছিল জুনিয়র ফিটার। এখন আসা যাক প্রসঙ্গে, আমি কেন ওনার কথা বলছি। এই যে উনিও কেস করেছিলেন প্রীতম বর্মনের সঙ্গে। ওনার কথাটা হচ্ছে জেআরবিটি বলেছে ওনার যে এজ রিল্যাক্সেশনের যে সার্টিফিকেটটা, ওনারও কিন্তু দেখো তোমরা, উনিও কিন্তু জুনিয়র পাম্প অপারেটর ফার্স্ট প্রেফারেন্স, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন সেকেন্ড প্রেফারেন্স, বাকিগুলো থার্ড ফোর্থ ফিফথ যথাক্রমে যেগুলো আছে পোস্টগুলো সেইভাবে থার্ড ফোর্থ ফিফথ। ওনার প্রাপ্ত নম্বর হচ্ছে 102, উনি ইউআর ক্যাটাগরির 102, এবং ওনার বয়স হয়েছিল যখন উনি ফর্ম ফিল আপ করছিলেন, ওনার বয়স ছিল 41 years 8 months and 24 days as on the last date of submission of application, that is on 12/3/2021 as per advertisement dated 12/2/2021। তো তখন ওনার বয়স হয়েছিল 41 বছর 8 মাস এবং 24 দিন। হ্যাঁ, এখন আসা যাক মেইন কথায়। কি বলছে? whereas in pursuance of the age relaxation
criteria contained in clause C of the relevant portion of advertisement dated 12/2/2021 which stipulates that as regards এই লাইনটা তোমরা ভালো করে শুনবে এবং ভালো করে হাইলাইট করে রাখো এই ওয়ার্ড এই যে লাইনটা as regards to the candidate who had participated in the cancelled recruitment processes by the Department of Agriculture, they will be given one-time age relaxation in the upper age limit subject to providing documentary evidence of their participation in the earlier recruitment processes for the same post এটা bold করে দিয়েছে within bracket S posts. The petitioner has submitted a document issued by the Director of Agriculture wherein it is mentioned that the petitioner had appeared before the interview board as per notice of the department wide number eto dated 1/6/2017 for the post of junior fitter bold kora under post code 6 held on 5/7/2017 against token number 4 which incidentally is not the same post bold kora for which advertisement was issued by the JRBT and as such the petitioner was not considered for age relaxation. কিভাবে দু নম্বরই কথা বলে ওরা কিভাবে দু নম্বরই কথা বলে কত বড় বাট পারে জেআরবিটির যে চেয়ারম্যান এই কথাটা লিখছে এখন আমি তোমাদেরকে এটা সংক্রান্ত বিষয়ে আমি নিয়ে যাচ্ছি মেমোরেন্ডামে এই যে বন্ধুরা তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই সেই মেমোরেন্ডামটা যেটা জিএপিএনটি এটা ইস্যু করেছিল কি সেটা recruitment or selection process as per new recruitment policy এটা কত ডেটেড আগরতলা 20th August 2018 তোমরা 4 নাম্বার পয়েন্টে চলে আসো যেটা ডাবল কোটেশন ওয়ার্ড as regards দিয়ে শুরু as regards এই যে 4 নাম্বার পয়েন্ট as regards the candidates who had participated in the cancelled recruitment process সেটা এগ্রিকালচার দেওয়া এরকম অনেকগুলো ক্যান্সেলড রিক্রুটমেন্ট প্রসেস ছিল তার মধ্যে সে এগ্রিকালচার প্রসেসটা সে টিক মার্ক করেছিল অনলাইন they are to be given one time relaxation in upper age limit to enable them to participate once in the fresh recruitment process subject to providing documentary evidence of their participation in the earlier recruitment processes for the same post within bracket as posts মিলে যাচ্ছে না এই কথাটা এখান থেকে সেটা এক্সট্রাক্টেড এই এখান থেকে এক্সট্রাক্টেড এইটা এই নিয়মটা যে যারা যে ক্যান্ডিডেটরা যে প্রার্থীরা বাতিল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন দেওয়া হবে যাতে ওরা একদম ফ্রেশ নতুনভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে হ্যাঁ কিন্তু এখানে যে সেম পোস্টের কথা লেখা তোমরা ডেটটা লক্ষ্য করো 2018 এর মেমোরেন্ডাম আর জেআরবিটির ফরমেশন কবে হয়েছিল 2020 তে ডিউরিং করোনা কালে এই জেআরবিটি ফরমেশন হয়েছিল তার আগেই এই জিনিসটা এই নিয়মটা কিন্তু এর আগেই বেরিয়ে গিয়েছিল তার মানে কি জিএপিএনটি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল এন্ড ট্রেনিং ডিপার্টমেন্ট ওরা বলে দিয়েছে যে যেই প্রার্থীরা ক্যান্সেলড রিক্রুটমেন্ট প্রসেস মানে বাতিল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদেরকে একবারের জন্য বছর বলিনি একবারের জন্য সুযোগ দেওয়া হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য যারা যেই পোস্টগুলো জন্য সে ইন্টারভিউ দিয়েছিল সেই পোস্টগুলো ওই নতুন নিয়োগ প্রক্রিয়ায় থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে কথাটা ঠিক পার্টিসিপেশন ইন দ্য আর্লিয়ার রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য সেম পোস্ট এটা হচ্ছে কথাটা যেমন এখন আমি চলে আসছি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা সরকারি আদেশনামা এটা হচ্ছে ক্যাবিনেট ডিসিশন এই যে এখানে আছে এটা ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়েছিল 3rd August 2018 এটা ক্যাবিনেট অ্যাপ্রুভেল ঠিক আছে এটা ক্যাবিনেট অ্যাপ্রুভেলের ক্যাবিনেট ডিসিশন ঠিক আছে এটাতে জেআরবিটি কোনো কিছু এখানে নতুন নিয়ম ওরা এখানে দেখাতে পারবে না
তোমাদেরকে আবার নিয়ে এলাম সুব্রত বাবুর সেই রিপ্লাইটাতে, যে জিআরবিটি যে রিপ্লাইটা দিল, কি বলেছে? As regards to the candidate who had participated in the cancelled recruitment process by the Department of Agriculture, they will be given one-time age relaxation in the upper age limit, subject to providing documentary evidence of their participation in the earlier recruitment processes for the same post. জেআরবিটি বলছে যে এটা সেম পোস্ট না, সে কোন কি পোস্টের জন্য করেছিল? জুনিয়র ফিটার। আর এই যে ফিটার পোস্টটা জেআরবিটিতে আছে। ফিটার পোস্ট জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর উইদিন ব্র্যাকেট আনকমন ফিটার পোস্ট ছিল। তো এটা জুনিয়র থাকুক সিনিয়র থাকুক, ফিটার লেখা ছিল, মাল্টিটাস্কিং দিয়ে ফিটার পোস্ট ছিল। জুনিয়র মাইনে রাখে না, ফিটার পোস্ট মিন্স ফিটার, এখানে জুনিয়র সিনিয়র থাকে না। তো এটা জুনিয়র ফিটার মানে কি? এটা জুনিয়র কথাটা লাগানো ছিল, অন্য কিছু না। জুনিয়র আর ফিটার, কিন্তু পোস্টটার নেচার কি, পোস্টের ইয়েটা কি? এটা হচ্ছে ফিটার, পোস্টের নামটা কি? ফিটার। তো ফিটার জন্য ট্রেড সার্টিফিকেট লাগে, আইটিআই এর ট্রেড সার্টিফিকেট লাগে, এনটিসি ফিটার। তো ওনার কাছে ফিটারের ট্রেড সার্টিফিকেট ছিল বলেই উনি পার্টিসিপেট করেছিলেন। এই যে উনি যে এই ইন্টারভিউতে পার্টিসিপেট করেছিলেন, এই যে উনি সার্টিফিকেট নিয়ে এসেছেন কোথা থেকে? ডাইরেক্টর অফ এগ্রিকালচার থেকে উনি এই সার্টিফিকেট নিয়ে এসেছেন। দিস ইজ টু সার্টিফাই দ্যাট শ্রী সুব্রত দে হেনতেন has appeared before the interview board as per the notice of the department wide number dated 1/6/2017 for the post of junior fitter under the post code 6 held on 5/7/2017 at office of the junior director of agriculture resident SARS Edinagar against token number 4। তো উনি তো দেখিয়ে দিয়েছেন যে উনার কাছে উনি সার্টিফাই কপি নিয়ে এসেছেন ইয়ে থেকে, ডাইরেক্টর অফ এগ্রিকালচার থেকে। উনি ইয়ে করেছিলেন, পার্টিসিপেট করেছিলেন ক্যান্সেল নিয়োগ প্রক্রিয়ায়। আর এখানে জেআরবিটি কি বলছে? যে এটা সেম পোস্ট না, নট দ্য সেম পোস্ট। কি গাজাখুরি কথাবার্তি, নট দ্য সেম পোস্ট। জেআরবিটি কে যখন উনি জিজ্ঞাসা করলেন যে এটা সেম পোস্ট বলতে আপনারা কি বোঝান, জেআরবিটি নাকি বলেছে এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের তৎসমতুল্য পোস্ট হতে হবে, মানে এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্ট হতে হবে। এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা তৎসমতুল্য এগ্রিকালচারের পোস্ট হতে হবে। আর ফিটার এগ্রিকালচারের পোস্ট হয় না, ফিটার হয় ডিডব্লিউএস বা ওয়াটার রিসোর্সের পোস্ট হয়। তো ফিটার পোস্টটা যে ডিপার্টমেন্ট, এটা ডিপার্টমেন্ট কল করেছে, ডিপার্টমেন্ট এই ফিটার পোস্টের জন্য ইন্টারভিউ কন্ডাক্ট করেছে। এবং জেআরবিটির ফরমেশনের আগে সে এই ক্যান্সেলড রিক্রুটমেন্ট প্রসেসে সে অংশীদারিত্ব করেছে, অংশগ্রহণ করেছিল। এই সুব্রত বাবু অংশগ্রহণ করেছিল, নিয়োগ বাতিল প্রক্রিয়ায় উনি অংশগ্রহণ করেছিলেন। তারপর জেআরবিটি বলছে এটা সেম পোস্ট না। হাউ, কিভাবে? এটা নিয়োগ বাতিল প্রক্রিয়ার পরে আমি যে মেমোরেন্ডামে কি বলা? মেমোরেন্ডামে বলা হয়েছে যে নিয়োগ মানে বাতিল নিয়োগ প্রক্রিয়ায় যেই পোস্টটাতে সে অংশগ্রহণ করবে, সেম পোস্ট যদি যেই পোস্টের জন্য সে ইন্টারভিউ দেবে এটা যদি জেআরবিটির পোস্টের মধ্যে উল্লেখিত থাকে, তাহলে তার এজ রিল্যাক্সেশনটা দেওয়া হবে। কিন্তু জেআরবিটি কি বলছে? উলট পুরাণ, উল্টো কথা বলছে। এটা কাউন্টার দেবার দরকার ছিল। এবং ডাইরেক্টর অফ এগ্রিকালচার এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ জিএপিএনটি বা জয়েন্ট সেক্রেটারি অফ জিএপিএনটি এবং কি বলে চিফ সেক্রেটারি অফ জিএপিএনটি, তাদেরকে যদি পার্টি করা হতো এই কেসে, এবং উকিল যদি তাদেরকে প্রশ্ন উত্তর পর্বে মানে যখন ডিউরিং হিয়ারিং তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে তোমরা এক্সপ্লেন করো হোয়াট ইজ সেম পোস্ট, কি এটা ইন্ডিকেট করছে সেম পোস্টটা, এটা কি জেআরবিটি যে বলছে এই কথাটা সত্য, না 2018-এ যে মেমোরেন্ডামটা পাস হয়েছে সেটা সত্য? এরপর কি আর কোনো ক্যাবিনেট ডিসিশন হয়েছে? ক্যাবিনেট ডিসিশন কোনটা? জেআরবিটি যেটা বলছে এটা ক্যাবিনেট ডিসিশন, নাকি যেটা জিএপিএনটি বলছে এটা ক্যাবিনেট ডিসিশন? কোনটা? জেআরবিটি ইজ এ এক্সিকিউটিভ বডি, এটা তো সাবসিডিয়ারি বডি বা একটা ফাংশনাল বডি বলা চলে। ইট ইজ নট এ কনস্টিটিউশনাল বডি। জেআরবিটি ইজ নট এ কনস্টিটিউশনাল বডি, ইট ইজ লাইক টিআরবিটি। টিআরবিটি যেমন ফাংশনাল বডি
আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ঠিক সেম ভাবে জেআরবিটিও একটা ফাংশনাল বডি আন্ডার ডিইএসএমপি, লেবার ডাইরেক্টরেটের আন্ডারে। এটা কনস্টিটিউশনাল বডি না। দে আর নট অথরাইজড টু ফ্রেম এনি কাইন্ড অফ রিক্রুটমেন্ট রুল। যদি থাকে ওরা রিক্রুটমেন্ট রুল ফ্রেম করে করবার মতো ওদের ক্ষমতা নেই, কারণ ওরা ফাংশনাল বডি, ওদের ক্ষমতা নেই। এটা কনস্টিটিউশনাল বডি রিক্রুটমেন্ট রুলস ফ্রেম করে থাকে, যেমন টিপিএসসি ওরা ফ্রেম করে এটা জিএপিএনটির কাছে অ্যাপ্রুভেলের জন্য পাঠায়। জিএপিএনটি কি করে, এটা যখন ক্যাবিনেট ডিসিশন হয় তখন এটা অ্যাপ্রুভেলের জন্য সেটা উত্থাপিত করে, তারপর এটা অ্যাপ্রুভ হবার পর জিএপিএনটি সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ভাইড মেমোরেন্ডাম, ডেটে নাম্বার, ফাইল নাম্বারে তো ডেটেড তো। এইভাবে হয় প্রক্রিয়াটা। কি নতুন নতুন কথা বলে জেআরবিটি, এই সমস্ত ফালতু আলতু ফালতু কথা, গাঁজাখুরি কথাবার্তি, কি যা তা, মানে কি ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা। এখন উনি তো আর কোনো কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ উনি ইউআর। কেন ওনার জীবনটা নষ্ট করে দেওয়া হলো এইভাবে? জেআরবিটির চেয়ারম্যানের এটা জবাবদিহি করতেই হবে। এইভাবে কতজনের ভবিষ্যৎ নষ্ট করেছে এই আলতু ফালতু বয়ানবাজি করে। এই লিখিত দিয়েছেন, এখন এটা যদি দেখা যায়, এটা যদি জিএপিএনটি বলে যে না আমাদের যে এটা ক্যাবিনেট সিদ্ধান্ত এটাই সঠিক, তাহলে কিন্তু উনার এগেনস্টে কমপ্লেন এনে মানে উনাকে সাসপেন্ড করে উনার এগেনস্টে একটা এনকোয়ারি বসানো উচিত। জেআরবিটি চেয়ারম্যানের এগেনস্টে একটা এনকোয়ারি বসানো উচিত। উনি কিভাবে এইভাবে ধরে 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 উনি এইরকম করছেন, এরকম 2 নম্বরই কাজ করছেন, এরকম মেল প্র্যাকটিসের সঙ্গে উনি কিভাবে জড়িত, কেন এরকম করছেন? শুধু তাই না, উনি কেন 200 মার্কের যে টোটাল নাম্বারটা যে পাবলিশ করা হয়েছে, কেন নাম্বারটা সেগ্রিগেট করে পাবলিশ করা হয়নি? যে রিটেনে এত মার্কস, তাও রিটেনের মধ্যে 70, 100 এবং ভাইবা ভয়েসেতে 30, এটা সেগ্রিগেট করে কেন দেওয়া হয়নি? কোর্টে দেওয়া হয়, সমস্ত ডিপার্টমেন্ট দিয়ে থাকে। ওরা কোন ক্ষেতের মূলি যে ওরা দেয়নি? এটা সেগ্রিগেশন করে যখন আরটিআই করা হয়, কেন ওরা দেয়নি? আরটিআই উত্তরেও কেন ওরা এই সেগ্রিগেশন করে মার্কস গুলো দেয়নি? শুধুমাত্র ক্যান্ডিডেট কনসার্ন দিয়েছে, আর কোনোটা দেয়নি। এই যে টোটাল যে ক্যান্ডিডেট যে মানে 1980 জনকে সিলেকশন করা হয়েছে, তাদের সেগ্রিগেশনটা কেন দেওয়া হয়নি? এটা পাবলিক ম্যাটার। লার্জ পাবলিক ইন্টারেস্ট ওয়ারেন্টস টু ডিসক্লোজ দিস ইনফরমেশন, এটা আরটিআই অ্যাক্টের মধ্যে পড়েছে, এটা এক্সেপশনে পড়েনি। ওনারা ভুল মিথ্যে কথা বলছে, এবং এটার প্রমাণ আমি আরো দিচ্ছি, আরো দেব। আমি আরটিআই করেছিলাম, আমি আরটিআই করে জানতে চেয়েছিলাম এই মার্কসের কথা। আমি সেকেন্ড অ্যাপিলেট অথরিটির পর্যন্ত গিয়েছি, কিন্তু সেকেন্ড অ্যাপিলেট অথরিটি আমি আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সেকেন্ড অ্যাপিলেট অথরিটি, দ্যাট ইজ দ্য চিফ ইনফরমেশন কমিশনার, স্টেট চিফ ইনফরমেশন কমিশনার, এই পোস্টটা খালি গত 2 বছর ধরে, 1.5 বছর 2 বছর ধরে এই পোস্টটা খালি নেই আমাদের স্টেট চিফ ইনফরমেশন কমিশনার, মানে সেকেন্ড অ্যাপিলেট অথরিটি। এটা একটা খুবই রেসপন্সিবল পোস্ট। এটার মধ্যে রিটায়ার্ড আইএএস ক্যাডার থেকে নেওয়া হয়, কিন্তু আজ অবধি নেওয়া হয়নি। প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল। তো ফার্স্ট অ্যাপিলেট অথরিটি হচ্ছেন জেআরবিটির চেয়ারম্যান। আমি জেআরবিটির চেয়ারম্যানের কাছে আমি যখন গেলাম হিয়ারিং করবার জন্য, যে আমি এই নাম্বারগুলো আমি সেগ্রিগেশন করে আমি নাম্বারগুলো জানতে চাই, উনি বললেন না, আমরা প্রিপেয়ার্ড ইন লাইন উইথ টিপিএসসি, এই কথা বলা আছে। আমি দেখাচ্ছি, এটাও আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওরা কি বলছে। এই যে অর্ডারে বলছে যে date was fixed today on 8/2/2024 for hearing. Notice was served duly upon appellant as well as SPIO. Both appellant and representative of SPIO were present at the time of hearing. Heard both the parties at length. এরপর থেকে শুনবে। It was informed by ASPIO that they have followed the procedure adopted by the JRBT, prepared in line with the TPSC. Prepared in line with the TPSC, জানো কি? এটা আমি টিপিএসসি তে গিয়ে আন্ডার সেক্রেটারির সঙ্গে যখন কথা বলেছিলাম, তখন উনি আমাকে একটা এক্সাম্পল দিল যে ধরুন না আপনি মানে আমি একটা কম্পিউটারের সামনে বসে আমি একটা মেমোরেন্ডাম তৈরি করছি, আর আপনি জেআরবিটি, আপনি আমার পেছনে কম্পিউটার নিয়ে বসে আছেন এবং আপনিও মেমোরেন্ডাম তৈরি করছেন। তখন আমি যে মেমোরেন্ডামটা তৈরি করছি এটা দেখে দেখে আপনি টুকলি করে আপনি বানিয়েছেন,
আপনি মানে আপনাদের যে মেমোরেন্ডাম তৈরি করেছেন সেটা আপনি আমার থেকে টুকলি করে বানিয়েছেন, কিন্তু আমার থেকে কোনো কাগজপত্র নেননি। এই কথাটা হচ্ছে প্রিপেয়ার্ড ইন লাইন উইথ দ্য টিপিএসসি। ঠিক আছে, মানে জেআরবিটি যা তা করছে, যা তা। তারপর কি লিখেছে, ফাইনালি দ্য অ্যাপিলেন্ট ইজ স্যাটিসফাইড, কথাটা লক্ষ্য করো। ফাইনালি দ্য অ্যাপিলেন্ট মিন্স আমি, ওই যে উপরে মৃত্যুঞ্জয় দাস ভার্সাস দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা আগরতলা, রেসপন্ডেন্ট। ঠিক আছে, ফাইনালি দ্য অ্যাপিলেন্ট মিন্স মি, আমি, হ্যাঁ, ইজ স্যাটিসফাইড, আমি নাকি স্যাটিসফাইড উইথ দ্য ইনফরমেশন সাপ্লাইড বাই দ্য এসপিআই, এসপিআই ওর ইনফরমেশনে নাকি আমি স্যাটিসফাইড। White number है तो dated 26 October 2023, no further action is required, appeal petition is disposed of। কত বড় মিথ্যেবাদী! আমি জলজন্ত উদাহরণ, এটা জলজন্ত উদাহরণ। এখানে কি বলছে, আমি স্যাটিসফাইড। যদি স্যাটিসফাইড হতাম, আমার কোয়েরি কি ছিল, আমার মেইন কোয়েরি ছিল 200 নাম্বারের যে টোটাল নাম্বারটা পাবলিশ করেছে জেআরবিটি 13/9/2023, এটার সেগ্রিগেটেড আমি ইয়েটা চাইছিলাম, এই মেরিট লিস্ট নাম্বারটা যেন 200 নাম্বারের যে সেগ্রিগেশনটা 70-এ, 100-তে এবং 30-এ, এটা যেন সেপারেট কলামে সেগ্রিগেট করে নাম্বারটা আবার পাবলিশ করা হয় জেআরবিটির সাইটে, বা আমাকে দেওয়া হোক। আমি এটা চেয়েছিলাম, তো আমাকে দেওয়া হয়নি। তো আমি কি করে আমি স্যাটিসফাই হব? আমি ওদেরকে আরো আরেকটা চিঠি দিয়ে আমি জানিয়ে দিয়েছি যে না, আপনি ভুল লিখেছেন আপনার অর্ডারে। আমি এটা বাই পোস্ট, আমি ওদের বাই পোস্ট না, সরি, আমি নিজের হাতে গিয়ে এই চিঠিটা আমি জমা দিয়ে এসেছি, আমার কাছে আছে। এটার আমি কাউন্টার দিয়েছি আমি জিআরবিটিকে যে না, এটা মিথ্যে কথা, এটা ভুল কথা, আমি স্ট্রংলি অবজেক্ট করছি যে না, আমি স্যাটিসফাইড না। তাহলে আমার সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে আমার যাবার কি দরকার ছিল? তো এইরকম মিথ্যেচার, এইরকম 2 নম্বরই করছে। কারণ 200 নাম্বারের যদি সেগ্রিগেশনটা দিয়ে দেয়, এখানে 2 নম্বরই আরো অনেক ভেজাল ধরা পড়বে। এখানে যে পুরোটা প্রক্রিয়াই ভেজালে ভরা। আমি আরেকটা মেমোরেন্ডাম দেখাবো তোমাদেরকে, কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে কি বলছে, আমি তো সেই দিন আমি প্রেজেন্ট ছিলাম। এখানে কি বলেছে, ইন দ্য ম্যাটার অফ কমপ্লেন আন্ডার সেকশন 19A অফ দ্য RTA Act 2005 ফর দ্য অ্যাপিলেন্ট শ্রী মৃত্যুঞ্জয় দাস, আমি অ্যাপিলেন্ট অবশ্যই, আর ফর দ্য রেসপন্ডেন্ট শ্রী বিম্বিসার ভট্টাচার্য, বিম্বিসার স্যারকে এখানে অ্যাজ এ রেসপন্ডেন্ট বলা হয়েছে। তারপর অর্ডারের মধ্যে কি লেখা, যে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ এসপিআইও আর প্রেজেন্ট এট দ্য টাইম অফ হিয়ারিং, রিপ্রেজেন্টেটিভ অফ এসপিআইও। বাহ, তাহলে রিপ্রেজেন্টেটিভ যদি থাকে এসপিআইওর, ওনার নামটা কি, ওনার পোস্টটা কি, সেটা উল্লেখিত নেই। এসপিআইওর রিপ্রেজেন্টেটিভ কে থাকবে? এসপিআইও যদি প্রেজেন্ট না থাকে, এখানে এসপিআইওর নাম এখানে লেখা আছে বিম্বিসার ভট্টাচার্য। এসপিআইও স্যার সেদিন প্রেজেন্ট ছিলেন না। কি চালাকি করে এখানে লিখে দিয়েছে রিপ্রেজেন্টেটিভ অফ এসপিআইও, আর একজন ক্লার্ককে দিয়ে এপিআর করিয়েছে। মানে ওদের এত 2 নম্বরই জিআরবিটি, এত 2 নম্বরই, বাপ রে বাপ। বিম্বিসার স্যার সেদিন প্রেজেন্ট ছিলেন না। আরে উনি তো বিম্বিসার স্যারকে ডাকবেন, একজন রিপ্রেজেন্টেটিভ যদি সে হতে হবে, হয় উকিল হতে হবে, না হলে সে আইনের ব্যাপারে বিশেষজ্ঞ, এরকম লোক হতে হবে, আর না হলে এই রেসপন্ডেন্ট উনি নিজে থাকবেন। উনি অফিসিয়াল মেম্বার। এই যে ডেটটা ফিক্স করা হয়েছিল, তো উনি তো অফিসিয়াল মেম্বার না, উনি তো মেম্বার সেক্রেটারি, উনার পোস্ট হচ্ছে মেম্বার সেক্রেটারি। এই বিম্বিসার ভট্টাচার্য উনি হচ্ছেন রেসপেক্টেবল একজন স্যার, উনি একটা রেসপেক্টেবল পজিশনে আছেন মেম্বার সেক্রেটারি হিসাবে। উনি যদি প্রেজেন্ট না থাকেন, তাহলে এই যে ইয়েটা, এই যে এই মানে আমার যে আপিলের জন্য যে আমি যে আপিলটা আমি সাবমিট করেছিলাম ফার্স্ট অ্যাপিলেট অথরিটিকে, এটা তো বন্ধ রাখা উচিত ছিল। যেদিন উনি প্রেজেন্ট থাকবেন সেদিনই আমাকে ডাকবেন। উল্টো আমার নন অ্যাপিয়ারেন্স হতে পারতো। এটা তো উনাদের অফিস, জেআরবিটির। তো জেআরবিটিতে তো জেআরবিটির মেম্বাররা যদি উপস্থিত না থাকে, তাহলে কিভাবে হিয়ারিং হয়? চেয়ারম্যানের সঙ্গে যদি আমার হিয়ারিং হয়ে যায়, তাহলে তো এটা একতরফা হয়ে গেল। তাও আবার মানে কোনো কিচ্ছুই আইনের মানে কিচ্ছুই নেই, কিচ্ছু, মানে কি বলবো। উনি সেদিন বিম্বিসার স্যার সেদিন প্রেজেন্ট ছিলেন না। বিম্বিসার স্যার থাকলে ও একটা কিছু বিহিত হতো, হয়তোবা উনি আমাকে সমর্থন করতেন,
কারণ উনি এই সমস্ত ব্যাপারে উনি খুব অভিজ্ঞ। আমি একবার যখন আদিতি ম্যাডাম যখন ছিলেন চেয়ারম্যান, তখন আমি একবার আমার ফার্স্ট অ্যাপিলেট অথরিটির আমার একবার সঙ্গে আমার হিয়ারিং হয়েছিল। সেই দিন আমি আমার সঙ্গে বিমিসার স্যারের আমার কথা হয়েছিল। উনি অনেক মানে পুরো ব্যাপারটা জানেন। তখন আমি অন্য বিষয় নিয়ে আমি আরটিআই করেছিলাম। আর এটা হচ্ছে আমি টোটাল নাম্বারটা মানে সেগ্রিগেশনটা আমি চেয়েছিলাম টোটাল নাম্বারের। বিম্বিসার স্যার থাকলে অবশ্যই হতো, কারণ জেআরবিটি কি বলেছে, এটা নাকি এক্সেপশন, এটা নাকি থার্ড পার্টি ইনফরমেশন। হাউ ইট ইজ থার্ড পার্টি? হাউ? আমি স্পষ্ট করে আরটিআই এর ক্লজ 8(1)(j আমি দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে এক্সেপশনের ক্যাটাগরিতে যেগুলো পড়ে এগুলো হচ্ছে এই, এটা এক্সেপশন। আর আমি যেটা চেয়েছি এটা হচ্ছে লার্জার পাবলিক ইন্টারেস্ট, এটার সঙ্গে জড়িত ওয়ারেন্টস টু ডিসক্লোজ সাচ ইনফরমেশন which are not denied by the parliament or any state legislature. তো কেন এই জিনিসটা জানে না? যেখানে এক্সেপশন দরকার নেই সেখানে এক্সেপশন ঢুকিয়ে দেয়। কি নিয়ম জানে কি না, আলতু ফালতু যা তা, একেবারে যা তা। এত ঘোটালাবাজি, এত ঘোটালা, 2 নম্বরিতে ভর্তি জেআরবিটি, 2 নম্বরিতে ভর্তি। এখানে তো সিলেকশন পুরোটা প্রসেসই ক্যান্সেল হয়ে যেত যদি এই আইটিআই এর ক্যান্ডিডেটরা যদি আগে কেস করতো। আমি দেখাচ্ছি, এখন আমি তোমাদেরকে সেই মেমোরেন্ডামটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নিউ রিক্রুটমেন্ট পলিসি ফর অল এস্টাবলিশমেন্টস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, 5th June 2018. এটাই ইন কমপ্লায়েন্স উইথ দিস মেমোরেন্ডাম, দিস নোটিফিকেশন ইস্যুড বাই জিএপিএনটি। জেআরবিটি এটা ফলো করেছে কিন্তু এটাকে ভায়োলেট করেছে। কিভাবে তোমরা দেখো, ইন supersession of all earlier instructions in connection with selection or recruitment of different categories of candidates by direct recruitment of government employment under the administrative control of government of Tripura, the state government has decided the following principles. Following principles গুলো কি? 1.1 টা তোমরা ভালো করে লক্ষ্য করো। Written test should be the primary means to test suitability of candidates for government jobs. মানে রিটেন টেস্ট যেন হয়, প্রাইমারি মিন্স হয়। এটা শুড বি করে বলেছে, এটা মেবি না, এটা প্রাইমারি মিন্স যেন হয়, এটা যেন লিখিত পরীক্ষার মাধ্যমে যেন হয়। দ্য টেস্ট শুড বি ডিজাইনড ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য রিকোয়ার্ড স্কিলস অ্যান্ড কম্পিটেন্সিস ক্যান বি টেস্টেড ইন অ্যান অনলাইন মোড। তো এই টেস্টটা এরকম ভাবে ডিজাইন করতে হবে যেন যে দরকারি যে স্কিলটা দরকার এবং যে কম্পিটেন্সি মানে যে পোস্টের জন্য যে যা যা দরকার সেটা যেন সঠিকভাবে মূল্যায়ন করা যেতে পারে, অনলাইন মোডে যেন করা যেতে পারে। তো অনলাইন তো সবখানে পসিবল না। তো ফর সাচ পোস্টস, এটা ভালো করে লক্ষ্য করো, ফর সাচ পোস্টস হোয়ার স্পেশাল স্কিলস আর রিকোয়ার্ড। তো সেই পোস্টগুলো, যেই পোস্টগুলোতে এই স্পেশাল স্কিলস দরকার লাগে, সেই পোস্টগুলো, যেই পোস্টগুলোর জন্য বিশেষ কৌশল দরকার, ফর সাচ পোস্টস হোয়ার স্পেশাল স্কিলস আর রিকোয়ার্ড, সেপারেট প্রফিসিয়েন্সি অর personality test may be taken in a transparent manner. Separate proficiency or personality test, separate শব্দটা লেখা আছে। তাদের যে টেস্টটা, তাদের যে দক্ষতা এবং যে ব্যক্তিত্বর যে টেস্ট, ব্যক্তিত্ব এবং দক্ষতার যে পরীক্ষাটা, সেটা যেন আলাদাভাবে যেন নেওয়া হয়ে থাকে ইন এ ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছতার সঙ্গে যেন এটা আলাদাভাবে নিয়ে নেওয়া হয়ে থাকে। 1.1 পয়েন্ট নাম্বার 1.1 এটা স্পষ্টভাবে বলে দেওয়া আছে 5th June 2018 এর নোটিফিকেশনে, নিউ রিক্রুটমেন্ট পলিসি ফর অল এস্টাবলিশমেন্টস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা।
এই পয়েন্টটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানতে হবে। এই 1.1, 1.2, 1.3, 1.4। তো এখানে যে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে 10% মানে মার্কস থাকবে ইন্টারভিউতে, কিন্তু এটাকে যখন ফার্দার অ্যামেন্ডমেন্ট হয় সেটাও দেখাচ্ছি। এটা আবার ফার্দার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু 1.1টা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়নি। বন্ধুরা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই মহা ইম্পর্টেন্ট মেমোরেন্ডাম 13 সেপ্টেম্বর 2018। সাবজেক্টটা লক্ষ্য করো, এক্সামিনেশন এন্ড রিভিশন অফ রিক্রুটমেন্ট রুলস। তোমরা দেখে নেবে, স্লো করে দেখে নেবে পুরোটা লেখা। আমি মুদ্রা কথায় চলে যাচ্ছি। পয়েন্ট নাম্বার 5 এবং পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 5 এ কি লেখা? The RRs may also be examined with respect to the educational and other qualifications required for each post, with the change in work profile of many posts. These may be examined so as to recruit the persons with right skill set and attitude. Number 6 point. Departments may also indicate in the RRs, especially in the case of direct recruitment, the exact process of recruitment to be followed, that is, written test and interview, if applicable, as per the new recruitment policy. For example, the pattern and syllabus for written examination may be different for technical and non-technical posts. Similarly, different skill set is required for office-based posts and field posts. Hence, the pattern may be slightly different. So, based on the attitude and skill set required for a particular post, the recruitment process may be indicated. However, this recruitment process suggested needs to be in alignment with the new recruitment policy. নিউ রিক্রুটমেন্ট পলিসিটা কোনটা? ওই যে তোমাদেরকে আগে দেখিয়েছি 2018 5/6/2018 নিউ রিক্রুটমেন্ট পলিসি 1.1 পয়েন্টটা যে দেখালাম, এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, কিন্তু আমি পার্টিকুলারলি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টের যে সেগ্রিগেশনটা সেটা বোঝাবার জন্য তোমাদেরকে আমি এই পয়েন্টটা দেখাচ্ছি, যে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ফর এক্সাম্পল দ্য প্যাটার্ন এন্ড সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন মে বি ডিফারেন্ট ফর টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পোস্ট। এখানে স্পষ্ট করে বলা আছে যে যে প্যাটার্ন এবং সিলেবাসটা যে রিটেন টেস্টটা নেওয়া হবে সেটা কিন্তু ডিফারেন্ট থাকবে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টে, কিন্তু জেআরবিটিতে কিন্তু সেটা করা হয়নি। হ্যাঁ, লেখা আছে সিমিলার টেকনিক্যাল পোস্ট, similarly different set is required for office based post skill set. Similarly, different skill set is required for office based posts and field posts. Office based post কোনগুলি? এগুলো হচ্ছে এলডিসি এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট এক্সেপ্ট টিএফএস গ্রেড 3, আর এটা হচ্ছে টিএফএস গ্রেড 3, এটা ফিল্ড বেসড। টিএফএস গ্রেড 3 যেটা, এটা ফিল্ড বেসড, কিন্তু এক্সেপ্ট টিএফএস গ্রেড 3 এটা অফিস বেসড। আর এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়নি, এখানেও কিন্তু ঘোটালা আছে, এটা আমি নিয়ে আসবো আরেকটা পার্টে। তারপর যেমন পিওন টিওন থাকে, গ্রুপ গ্রুপ ডি পোস্ট, এমটি মাল্টিটাস্কিং স্টাফ, তাদের পোস্টটা অফিস বেসড, ঠিক আছে? তো এমন অফিস বেসড পোস্ট এবং ফিল্ড পোস্টের মধ্যে ডিফারেন্ট থাকে। ফিল্ড পোস্টের মধ্যে যেমন এই টেকনিক্যাল পোস্ট থাকে, ঠিক আছে, যেমন আইটিআই পাস, যেমন ফিটার, ওয়েল্ডার, তারপর পাম্প অপারেটর, ওদের অফিস বেসড থাকে না, ওদের ফিল্ড ওয়ার্ক থাকে। তো এটা ডিফারেন্ট থাকবেই, এটা জব প্রফিসিয়েন্সি, তারপর যে জব প্রোফাইল টোটালি ডিফারেন্ট। তো এটার মধ্যে ইয়ে করা যাবে না, খিচুড়ি পাকানো যাবে না, সবটাকে একটা কম্বাইন্ড ওয়েতে এক্সাম নেওয়া যাবে না। স্লাইটলি ডিফারেন্ট থাকলে যদি কম্বাইন্ড ওয়েতে এক্সাম নিতে হয় তাহলে এখানে আলাদা পেপার সেট করতে হবে, টেকনিক্যাল পোস্টের জন্য আলাদা পেপার সেট করতে হবে, একটা আলাদা পেপার দিতেই হবে, কিন্তু জেআরবিটি সেটা করেনি। তাই না শুধু, তারপরেও
1.1 দেখিয়েছিলাম যে সেপারেট প্রফিসিয়েন্সি অর পার্সোনালিটি টেস্ট মে বি টেকেন, কিন্তু সেপারেট কোনো পার্সোনালিটি বা প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয়নি এবং তাদেরকে একসঙ্গে গুলিয়ে দিল। তাই যদি হয় তাহলে কেন পোস্টটা খালি রাখলো? এত 2 নম্বরই, এত ভেজাল, এত ধান্দলি, ইস, নিয়মের করেনি, ইস, যা তা করেছে, বেকারদের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই আমি তোমাদেরকে এইটা দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে মেইন ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো শো করলে কেস জিতে যাবে, সোজা কথা। এগুলো হচ্ছে মেইন ডকুমেন্ট। মেমোরেন্ডাম, স্টেট পলিসি বলতে পারো, এই পলিসির বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে লেজিসলেচার, মানে ক্যাবিনেট অ্যাপ্রুভেল, ঠিক আছে? এগুলো হচ্ছে স্টেট লেজিসলেচার, এবং স্টেট লেজিসলেচার যারা করে অ্যাপ্রুভেল দেয়, এটা হচ্ছে পার্লামেন্টারি ডিসিশন। তো পার্লামেন্টই একমাত্র লেজিসলেচারে এনেক্ট করতে পারে, এক্সিকিউটিভ বডি পারে না, ঠিক আছে? তো জেআরবিটি is a tiniest part of an executive body. It is a tiniest part. তাদের শুধু ক্ষমতা শুধু ইমপ্লিমেন্ট করা, কিন্তু এখানে জেআরবিটি যেটা করতে ব্যর্থ হয়েছে, চেয়ারম্যান এই নিয়মগুলো যথাযথভাবে প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে। এগুলো দেখিয়ে কিন্তু জেআরবিটির চেয়ারম্যানের বিরুদ্ধে কন্ট্রোলার অফ এক্সামিনেশন, তারপর লেবার অফিসার, তারপর যারা যারা এই বোর্ডে ছিল, এই জেআরবিটির বোর্ডে আছে, প্রত্যেকটা বোর্ড মেম্বারের বিরুদ্ধে অ্যালিগেশন আনা যেতেই পারে। এবং আমি চাই যেন প্রত্যেকটা বোর্ড মেম্বারের উপর যেন অ্যালিগেশন আনা হয়। এতটুকু ছিল বন্ধুরা। আমি আরেকটা পর্বে আরো অনেক কিছু নিয়ে আসবো। সো স্টে টিউনড, এবং তোমরা দেখতে থাকো, ভালোবাসতে থাকো, ভালোবাসা দিতে থাকো, লাইক শেয়ার এবং কমেন্টস করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।